স্বাভাবিকভাবেই এনভায়রনমেন্টাল কনসাসনেস বা পরিবেশের সঙ্গে সাযুজ্য এবং সাম্যতাপূর্ণ একটা রিলেশনশিপ এগ্রিকালচার, যেটা কিনা পরিবেশকে ধ্বংস করে নয়, পরিবেশের সঙ্গে জল নিঃশেষ করে দিয়ে নয়, পরিবেশে বিষ ছড়িয়ে দিয়ে নয়, এরকম চাষের একটা উদ্যোগ নিয়ে। এবং চাষ করতে গেলে দেখা যাচ্ছে পশু পাখি সবটাই আসছে, এবং তার ফলে ডিআরসিএসসি ক্রমশ এই চাষ সাস্টেনেবল এগ্রিকালচারটাকে ধরে কখনো সেটা কৃষির সঙ্গে যুক্ত যে সমস্ত ছাগল, হাঁস, মুরগি, গরু, তাদের জন্য একটা কাজ শুরু করে। এটা বাড়তে বাড়তে একটা বনাঞ্চল তো লাগে। একটা কৃষি শুধু বনাঞ্চল ছাড়া তো হতে পারে না, একটা বনও দরকার, কৃষিও দরকার, জলও দরকার। তার ফলে এই আস্তে আস্তে একটা গোটা পরিবেশ এবং তার সঙ্গে ভারসাম্যযুক্ত কৃষি, এইটা একটা আন্দোলন হিসেবে 82 সাল থেকে শুরু হয় খুবই প্রত্যন্ত জায়গাগুলিতে, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, যেমন সুন্দরবন। আজকে বলছিলেন যে হিঙ্গলগঞ্জ থেকে এসছেন, হিঙ্গলগঞ্জে অনেকদিন ধরে কাজ হচ্ছে। দূরতম দ্বীপ খণ্ড, পাথর প্রতিমা, এইসব জায়গায় ডিআরসিএসসি কাজ শুরু করে। এবং ক্রমাগত যেটা দেখা যায় যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট বা বড় লোকেদের দ্বারা তৈরি করা একটা সংকট পৃথিবীতে যেটা দেখা দিল, যার দায়ভারটা গরিব দেশগুলিকে বহন করতে হচ্ছে, যে এত তারা ভোগবাদী জীবনযাপন করলো, ক্লাইমেট এমিশন সমস্ত নির্গমন করলো, এত পরিমাণ তেল তারা তুলে ফেললো, এত যুদ্ধ তারা করলো, যে যার জন্য আমাদের কৃষিজীবী মানুষ, আমাদের পিছিয়ে পড়া মানুষ, তাদের জীবন বিপন্ন হয়ে গেল। তারা জলে ডুবে যাচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে। এইরকম যে অবস্থা, সেখানে এই কৃষিটাকে কি করে সংহত করা যায়, ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার মার্জিনাল ফার্মার্সদের জন্য, এই ধরনের একটা বড় কাজের সঙ্গে ডিআরসিএসসি যুক্ত হলো। এইটা করতে গিয়ে যেটা দেখা গেল, যে আমরা যদি বলি যে অর্গানিক ফার্মিং, যেটা ডিআরসিএসসি প্রথম থেকে চেষ্টা করেছে, যেটা ডিআরসিএসসি ছাড়াও অনেকে চেষ্টা করেছেন ক্ষুদ্র 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 ভাবে, ছোট বড় সবাই মিলিয়ে, সেইটাকে একটা আন্দোলন হিসেবে যদি গড়ে তুলতে হয়, তাহলে এটার সঙ্গে সামাজিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা, এই আন্দোলনটাকে যুক্ত করা দরকার। আবার এইটা যদি করতে হয়, তাহলে তো আমাদের এই খাদ্যগুলি যারা গ্রহণ করবে, সেটা শুধু চাষিরাই খাবে। সুন্দরবনের সময় গেলে হয়, আমি ফিল্ড ওয়ার্ক করতে করতে শশা খেতে চাইলাম, তো বল এইটা খাবেন না স্যার, বাগান আমি নিয়ে আসছি বাগান থেকে। আমি কেন ওটা থেকে নিয়ে আসবে, কেন বাড়ির পিছনে শশাটা দিচ্ছে আমাকে, বলে এইটা খান, এটা ভালো। আর বলি কেন খেতে শশাটা খাবো না কেন, না ওটাতে নানা রকম বীজ টিজ দেওয়া আছে। আপনার পথে তুমি বাইরের লোকতে বীজ দেওয়া শশা খাওয়াচ্ছ, আর আমাকে ভালো শশাটা খাওয়াচ্ছ। তো এই যে তাহলে এই বীজ ছাড়া শশাটা কারা খাবে, তাহলে তার জন্য আমাদের একটা সচেতন ক্রেতা গোষ্ঠীকে তৈরি করতে হয়। এবং এই ক্রেতা গোষ্ঠী এবং এই প্রডিউসার, তাদের মধ্যে একটা মেলবন্ধনের জন্য কতকগুলি সংগঠনকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। যদি এই যারা প্রডিউসার এবং যারা কনজিউমার, বলবো ভালো লাগে না আমার শব্দটা বলতে, বা যারা এটাকে গ্রহণ করবেন, তারা যাতে একসঙ্গে এই আন্দোলনটায় যদি সব সামিল হন, তার জন্যই আজকের এই অনুষ্ঠান, যে যাতে কি প্রডিউস আমরা করছি সেটা দেখায়, এই প্রডিউস গুলোকে কি করে ভালো ভালো খেতে পারি আমরা সেটাকে বোঝা যায়, এবং এইটার জন্য কি করে একটা পদ্ধতিকে তৈরি করা যায়, এটা হচ্ছে খুব জরুরি। কারণ আমরা সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় অর্গানিক চাষ করলাম, তোর গরু আছে কিনা, তোর গরুর থেকে আমি গোবর নেবো বা চোনা নেবো, নিয়ে আমার খেতেও চাষ করবো, এরকম ভাবে কিছুটা করা যায়। কিন্তু যেখানে গভর্নমেন্ট, আপনি যদি তাদের আবহাওয়া এবং কৃষি পরামর্শগুলিকে দেখেন, তারা সবাই কিন্তু ইনঅর্গানিক চাষেরই বা যেগুলো আমরা বলি তার পক্ষে পরামর্শ দেয়। তাহলে তার বিকল্পে দাঁড়িয়ে আপনার গভর্নমেন্টের সাহায্য নিয়েই, তাদেরও নানা রকম প্রজেক্ট আছে, সেইগুলিকে নিয়ে আমাদের এই বিষ মুক্ত খাবারের আন্দোলনকে কি করে আমরা আরো বড় করতে পারি, এইটা একটা খুব জরুরি কাজ বলে মনে হয়েছে। তাই জন্য এই ছোট অনুষ্ঠান, আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে
পূর্ণেন্দু মহাশয় এসে গেছেন, দোলাদি রয়েছেন, এদের সকলের উদ্যোগে এই যে অর্গানিক হাটটা তৈরি হয়েছে, এরকম একটা চা চকচকে বিল্ডিং এর মধ্যে একটা মাটি অর্গানিক হাট, সেটার জন্য আমরা ওদের কাছে কৃতজ্ঞ এবং খুবই ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা সকলে এসছেন, আপনারা প্রত্যেকেই বলবেন, উদাভানু রায় এসছেন, ফাউন্ডার ডিরেক্টর টোনার, দালিয়া রায়ও এসে গেছেন জীবিকা থেকে, যারা খুবই সাহায্য করছেন আমাদের এই অনুষ্ঠানটা প্রায় যৌথভাবে তারা অর্গানাইজ করেছেন। অরূপ রক্ষিত এসে গেছেন, ফাউন্ডার মেম্বার অর্গানিক কটন গ্রোয়ার্স এবং ন্যাচারাল ডাইয়ের লোকেরা। সাগর প্রসাদ মহান্তি এসছেন সুইসেটের পক্ষ থেকে। সব্যসাচী রাও এসছেন, যিনি জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে এই অর্গানিক আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং পূর্ণেন্দু বাবু তো আছেন। তো এদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলুন। আপনারা যদি ডায়াসে এসে বসেন, ওরা বসবেন তো, হ্যাঁ, তাহলে আপনারা ডেকে নেবেন। আর এটাই শুধু অনুরোধ করার যে আমাদের আসলে এবার সময়টা কমে যাচ্ছে মানে কেউ তো কোনো 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা রাখছে এরকম নয়, 3 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি তাপমাত্রা ছাড়িয়ে যাবে 2100-র মধ্যে। কেউ তো কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাচ্ছেন না। তাহলে আমরা আমাদের জনগোষ্ঠী, এই কৃষিজীবী মানুষ, তাদের চাষবাস, শহরে যারা তাদের উপর নির্ভর করে ছেলে মেয়ে বড় করছেন, তাদের জন্য একটা ভালো খাবার, এগুলো কি করে তৈরি করবো এটার মধ্যে? আর সবাই তো যুদ্ধ করতে এবং যুদ্ধোন্মত্ততায় ব্যস্ত। এরকম যুদ্ধোন্মত্ততার মধ্যে আমরা একটু গরুর চোনা ধরুন না, ধরে এটা ছড়িয়ে দিন, যার পেস্টিসাইডটা হয় না, এইসব কথা বলে এই আন্দোলনকে তার গোড়ায় জল দেওয়ার মতো করে দেওয়া খুব সহজ কাজ নয়। এটা শুধু চিন্তাভাবনা করলেই আন্দোলনটা হবে না। এটাতে আপনাদের সকলের মতামত, সাহায্য এটা লাগবে, যাতে তৈরি যারা করছে আর যারা গ্রহণ করছে তাদের মধ্যে একটা সার্বিক সমন্বয় তৈরি করা যায়। তার জন্যই আজকের অনুষ্ঠান। আপনাদের সবাইকে আসার জন্য অভিনন্দন জানিয়ে ডিএসএস পক্ষ থেকে এই বক্তব্য। ধন্যবাদ প্রফেসর হাজার। এবং আমার মনে হয় উনি যেটা বললেন যে এটা একটা মুভমেন্টের মতো, আবার এটা মনে হচ্ছে যে এটা একটা বোধহয় ঠিক প্ল্যাটফর্ম আর কি। মানে এই যে প্ল্যাটফর্মটা আমাদের হয়েছে, সেখানে আমরা সবাই আছি, এটা একটা নেটওয়ার্ক বেসিক্যালি, এবং সবাই আমরা একসাথে মিলেই বোধহয় এটা করতে পারবো। আমি অ্যাগ্রো ইকোলজি বলি, অর্গানিক এগ্রিকালচার বলি, যাই বলি না কেন, ন্যাচারাল ফার্মিং যাই বলি না কেন, এবং তার মার্কেট সর্বোপরি হচ্ছে মার্কেট। আমি যে পদ্ধতি চাষ করি না কেন, মার্কেট, তার বাজার ব্যবস্থাটা গড়ে তোলা আস্তে আস্তে। থ্যাংক ইউ স্যার। আমি এরপরে আমাদের একটা পর্ব রয়েছে আর কি, যেখানে আমি ওয়েলকামিং গেস্ট এবং তাদের একটু ফেলিসিটেশনের ব্যাপার রয়েছে, এবং সেটাকে খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। আমি ডেকে নেব আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় আমাদের মেন্টর, যিনি পূর্ণেন্দু বসু মহাশয়কে। স্যারের শরীর খুব একটা ভালো নেই, উনি আসছেন, তবু এসছেন উনি। মানে আমাদের সবার এখানে বেসিক্যালি পূর্ণেন্দুদা হচ্ছেন আমাদের দিগদর্শক আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ডেকে নিচ্ছি এরপরে আমাদের সুফল বাংলার যিনি প্রজেক্ট ডিরেক্টর মহাশয়কে, ওনাকে ডেকে নিচ্ছি। স্যার প্লিজ। আমরা ডেকে নিচ্ছি শ্রী উদয়ভানু রায়, ফাউন্ডার মেম্বার টোনার। আমরা সবাই জানি টোনার অগ্রণী ভূমিকা
থ্যাংক ইউ। একটা চেয়ার আমি ডেকে নিচ্ছি ডালিয়া রয়, ডাইরেক্টর জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। থ্যাংক ইউ ডালিয়া। এবং জীবিকা আমাদের সঙ্গে রয়েছে, ওনারা এই প্রোগ্রামে আমাদের কোথায় খাওয়া দাওয়াটা করবো আজকে সেটা জীবিকার অনেকটাই চন্দ্রানী এবং রয়েছেন ডালিয়া। আমি ডেকে নিচ্ছি অরূপ প্রক্ষিত মহাশয়কে। অরূপ প্লিজ। অরূপ অ্যাকচুয়ালি অর্গানিক কটন এবং ডাই নিয়ে প্রচুর কাজকর্ম করেছেন, আমরা সবাই চিনি অরূপকে। আমরা ডেকে নেব মিস্টার সাগর প্রসাদ মহান্তি এবং যিনি প্রোগ্রাম অফিসার ফ্রম সুইসেট। সুইসেটের সহায়তা আমরা এই প্রজেক্টটা করছি আর কি। আমরা ডেকে নেব ডক্টর সব্যসাচী রয়, মেম্বার অফ IFOML। এবং ফাইনালি আমরা ডেকে নিচ্ছি আমাদের সাংগঠনিক যে পুরো ব্যাপারটা যার নেতৃত্বে আমরা এগোচ্ছি, আমাদের সবার প্রিয় দোলা দিদি, দোলা সেন, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আমরা সবাই জানি। আমরা কি এটা পরে করবো? না, আমরা এটা করবো, ওটা করবো আর সবাইকে বলার পরে গাছটা কি এটা টেবিলে। আমি অনুরোধ করবো সবাই মঞ্চে যারা রয়েছেন গেস্ট আমাদের টবে জল দিয়ে প্রোগ্রামটা শুরু করতে। অ্যাকচুয়ালি এটাই উদ্বোধন আর কি, অফিসিয়াল ইনগ্রেশন থেকে বলি আমরা। আমি তো আছি। এটাই আমাদের সবচেয়ে আগে কথা হয় না, এখন যে অবস্থা সবাইকে ধন্যবাদ। আমাদের এবার খুব অল্প করে শোনার পালা এবং সংক্ষিপ্তভাবে আমি শুরু করছি এবং সর্বপ্রথমে আমি উদয় ভান্ডারকে ডেকে নিচ্ছি, কারণ আমাদের প্রচুর কাজের অভিজ্ঞতা, সাংগঠনিক অভিজ্ঞতা আমরা উদয় ভান্ডারের কাছ থেকে শুনবো। বেসিক্যালি যে অর্গানিক হাট, যেটা আমরা যে ফেসিলিটিটা সুবিধাটা আমরা করেছি এখানে আর কি, জৈব জিনিসগুলোকে, জৈব প্রডিউস, অর্গানিক প্রডিউসকে প্রমোট করার জন্য কিভাবে অর্গানিক হাট একটা নিতে পারে আরো উদয় একটা হ্যাঁ, আমরা বোধহয় এই প্রথম শুধু ক্রেতাদের দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। এর আগে অধিকাংশই থাকতেন কৃষকরা, যারা বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে তারা চাষাবাদ করে। তাই এই সংগঠনের জন্মটাই হয়েছে কিন্তু অর্গানিক হাটকে উদ্দেশ্য করে নয়, আমাদের তাগিদে। আমরা লিডারশিপ পেয়েছি ভালো, আমাদের প্রাক্তন কৃষিমন্ত্রী এবং আমাদের সবার ভালোবাসার মানুষ শ্রী পূর্ণেন্দু বসু, যে দার্শনিক যে ভাবনা, এবং তার সাথে আমাদের সাংসদ দোলা সেনের যে আমাদের কাছে বিভিন্ন সাংগঠনিক যে সহযোগিতা, এই দুটোর মেলবন্ধনেই আমাদের এই সংগঠনটা তৈরি হয়েছিল প্রায় 1 বছর আগে।
তা আমাদের এই সংগঠনের ব্যাপ্তিটা দেখেই বর্তমান সরকার তারা অ্যাপ্রোচ করে যে আপনারা এই অর্গানিক হাটটাকে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন এবং গ্রামে মানুষরা কি করে এর সুবিধা পেতে পারে। তা সেই থেকে শুরু, আমাদের বোধহয় 1.5-2 বছর হয়েছে এটা। তা আমরা, আমার বিষয়টা খুবই সংক্ষিপ্ত বলে দিয়েছেন, আগে থেকে রাস্তা বাধা আছে। তার ফলে একটা কথাই বলছি যে দুটো বিষয় শুরু হয়েছে। একদিক দিয়ে যেমন ধরুন এই মার্কেটিং এর ব্যাপারটা একটা আধুনিক পর্যায়ে চলে গেছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি মডার্ন মার্কেটিং ম্যানেজমেন্ট। আমরা দেখে অভ্যস্ত যে রেডিওতে কমোডিটির প্রচার হচ্ছে, খবরের কাগজে হচ্ছে, সেটা একটা দিক। আবার কোভিডের সময় দেখলাম ক্রেতারা সবাই ঘরে ঢুকে গেছেন। যত শতাংশ ক্রেতারা ঘরে ঢুকতে বাধ্য হয়েছে, পরবর্তী পর্যায়ে বিভিন্ন কর্পোরেট হাউস কিন্তু তারা ওই সুবিধাটুকু নিয়ে নিয়েছে। অ্যামাজন বলুন, বিগ বাস্কেট বলুন, তারা সবাই এখন তো ভুড়ি ভুড়ি হয়ে গেছে। তারা চায় না যে ক্রেতারা ঘর থেকে বেরোক, ওই মোবাইল দিয়ে হয়তো 14 তলার নিচে সেই কাউন্টারটাই রয়েছে, সেখান থেকে কিনে নিয়ে আসে। তা আমরা এর সাথেও পাল্লা দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন রকম পরিকল্পনা করা হচ্ছে। আজকে আমাদের কাছে উপস্থিত আছেন ওই সুফল বাংলা বলে আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই বর্তমান সরকার আসার পরে যাতে কৃষকরা দাম পায়, প্রাথমিকভাবে সেটা করেছিলেন যে কৃষকরা দাম পাওয়ার জন্য একটা সংগঠন তৈরি করতে হবে। উদ্দেশ্য ছিল যে 60 বছর ধরে, 50 বছর ধরে তো যুদ্ধ হচ্ছে না, যদি ডিফেন্স এরকম ভাবে তার বাজেট অ্যালটমেন্টটা বাড়তে পারে, তাহলে সুফল বাংলা একটা হতে পারে। এবং আমার মনে হয় ভারতবর্ষে এই প্রথম রাজ্যে একটা সরকারি দিক দিয়ে সুফল বাংলাকে একেবারে প্রান্তিক স্তরে নামিয়ে নিয়ে গিয়ে ওখান থেকে তার কাঁচামালগুলো তুলে নিয়ে বিভিন্ন শহরে গঞ্জে তারা কাউন্টার করে দিয়েছেন। এখন বোধ হয় 450-র ওপরে, বোধ হয় 650 হয়ে গেছে। মানে প্রতি মাসেই বাড়তে শুরু করেছে এবং প্রত্যেকটি কাউন্টারে কিন্তু সফলতার সাথে কাজ করছে এবং কৃষকরাই পুরো কাজ করছে। তা আমাদের দিকটা একটু অন্যরকম, আমরা একটু অন্যভাবে ভাবছি। দেখুন, আমরা আমাদের যে কৃষি পণ্যগুলো আমরা বাড়িতেও পেয়ে যাচ্ছি, আমরা হাটে বাজারে পাচ্ছি, যেমন ভাবে প্রচুর পরিমাণের এর প্রসেসিং টেকনোলজি বেরিয়েছে, তেমন ভাবে আমাদের অসুস্থতা বেড়ে গেছে। এই একটা যুগ, ধরুন তাকে যদি আমি 30 বছর একটা ধরি, 30 বছর আগেও এত খাবারের দোকান ছিল না। দেখবেন এই খাবারের দোকানের বৃদ্ধির সাথে সাথে মেডিকেল শপগুলো বৃদ্ধি বেড়েছে। মেডিকেল শপের সাথে সাথেই নার্সিংহোম বেড়েছে, তার সাথে হাসপাতাল বেড়েছে। এটা একটা যুগসূত্র। দীর্ঘদিন ধরে ডিআরসিএসসি যাদের সহযোগিতায় আমরা এই কাজটা আজকে আপনাদের সাথে আমরা কথা বলছি, ওনারা অনেক দিন ধরে, ধরুন আমার বয়সী হয়ে গেল এই কৃষিকাজ নিয়ে প্রায় 25 বছর, তো ওনারা প্রায় 35 বছর ধরে এই বিষয়টা নিয়ে কাজ করছেন। তো ওনারা যে স্লোগানগুলো আপনারা দেখেছেন এখানে, দেখুন ওষুধের সাথে এটাকে দেখা যাচ্ছে যে অসুস্থতার কারণগুলো কি কি, সেগুলো ওনারা জনসমক্ষে বারে বারে আনার চেষ্টা করেছেন। এখন আমাদের এই সংগঠনের মধ্যে ওনারা যুক্ত এবং আমরা একই সঙ্গে এই প্রচারগুলোকে আমরা করে থাকছি। যে আমাদের শরীরটাকে যদি আমরা দেখি, যে একটা মাটির সাথে যদি তুলনা করি, মাটির জীবনটা নির্ভর করে কিন্তু মাটির জীবাণুর উপরে। তা যখন থেকে কেমিক্যাল সার শুরু হলো, সেই সময়টা থেকে কিন্তু মাটির যে বাসস্থানে জীবাণুরা থাকে, বলা হয় 1 গ্রাম মাটিতে 1 কোটি শুধু ব্যাকটেরিয়া থাকে। বলা হয় যেখানে ব্যাকটেরিয়া 1 কোটি থাকে সেখানে 4 কোটি থাকে ভাইরাস। তা এইভাবে পুরো জগৎটা, আমাদের জীব জগৎটা তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমেল কিংডমের যে এক্সপানশনটা হয়েছে, কিন্তু এইটার পরবর্তী পর্যায়ে যখন কেমিক্যাল সারটা আসলো তখন থেকেই কিন্তু একটা অসুস্থতা তার সাথে আমাদেরকে নিয়ে আসলো। প্রথমে মাটির উর্বরতা নষ্ট হওয়া শুরু হলো। সবুজ বিপ্লবের নাম করে যারা এখানে ঢুকিয়েছিল, পরবর্তী পর্যায়ে খবর পাওয়া গেছে যে প্রথম বিশ্বে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বুঝেছে আর বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, তখন তারা মুনাফাটা করবে কি করে? তাদের কাছে ছিল শুধু খাদ্যটাকে কি করে একটা জায়গায় করা যায়। তার ফলে কেমিক্যাল ফার্টিলাইজার তার অ্যাপ্লিকেশন তাদের দেশে করেছিল। কিন্তু প্রথম বিশ্বের দেশগুলো কিন্তু সেখানকার জনগণের ঠিক আমাদের বলার অনেক কিছু আছে। তা ওই একটা কথাই বলে নিচ্ছি যে আমাদের মূলত হচ্ছে যে আমাদের লক্ষ্যটাই হচ্ছে খাদ্যটা যাতে ওষুধ হয়। ফুড শুড বি কনসিডার্ড অ্যাজ মেডিসিন। যে খাদ্য খাবো সঙ্গে সঙ্গে মেডিসিনও খাবো, এটা যদি একটা সময় আসবে আপনাদের কাছে আমরা বলতে পারবো, অনেকক্ষণ ধরে বলতে পারবো, অঙ্ক কষে বলে দেওয়া যাবে যেমন ভাবে মাটির অসুস্থ হচ্ছে তেমন ভাবেই আমরা অসুস্থ হচ্ছি। কাজটা কিন্তু কারণটা কিন্তু একটাই, এই যোগসূত্রটা খুঁজে পাচ্ছি না। শুধু একটা কথাই বলে দিচ্ছি, 1 গ্রাম মাটিতে যেমন এতগুলো 1 কোটি ব্যাকটেরিয়া থাকে, আমাদের শরীরে মানুষের কোষ হচ্ছে 10 ট্রিলিয়ন। শুধু এটা বলেই শেষ করব যে ব্যাকটেরিয়া আছে কিন্তু 100 ট্রিলিয়ন। ব্যাকটেরিয়া আপনার কার্বোহাইড্রেট খায় না, ব্যাকটেরিয়া আপনার প্রোটিন খায় না, ব্যাকটেরিয়া আপনার ফ্যাট খায় না। ব্যাকটেরিয়া কি খায়? কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটাকে আমরা ফাইবার বলি। সেই ফাইবার আবার 2 রকমের হচ্ছে, সলিউবল ফাইবারটা তাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয়। তা আমরা সেই বাইরে যে খাবারটা খাচ্ছি সেখানে ফাইবার লেস খাবারটা খাচ্ছি। এই খুব সহজভাবে বর্ণনার চেষ্টা করছি। আমরা হোলসাম ফুড আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি আমাদের সংগঠনের মধ্য দিয়ে। আমরা আবেদন রাখবো আমাদের সুফল বাংলার যিনি প্রজেক্ট ডাইরেক্টর এসেছেন, আগামী দিনগুলোতে আমরা যাতে একসাথে মানুষের কাছে পৌঁছতে পারি। খাদ্যটা ওষুধ হিসাবে, ওষুধ আলাদাভাবে না। নমস্কার। থ্যাংক ইউ উদয়দা। অনেক কিছু এসছে উদয়দার বক্তব্য থেকে, সময়টা খুব কম ছিল, যার ফলে উদয়দা এমনিতেই খুব সুন্দর বলেন এবং অনেক জিনিসকে একসাথে মাথায় রেখে বলেন আর কি। আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ উদয়দা। আমরা একটু সম্মানিত করে নেব, একটা ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। উদয়দা প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি আমাদের প্রজেক্ট ডিরেক্টর স্যারকে সুফল বাংলার নেক্সট ডেকে নিচ্ছি। না, আমরা এখানে আসবেন। থ্যাংক ইউ স্যার। আপনার মুখ থেকে শুনবো, এবার আমরা একটু আসুন। একসাথে করবে? আচ্ছা, ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে। হ্যাঁ, সব্যসাচী, ডক্টর সব্যসাচী রয়, আজ হয়ে। থ্যাংক ইউ। ডালিয়া রয়, জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। অনুপ্রকিত, ফাউন্ডার মেম্বার। আমাদের সদ্য পুনরুদ্ধারকে এটা কিন্তু ন্যাচারাল ডাই। অরূপ আমার, হ্যাঁ হ্যাঁ
Sagar Prasad Mahanti from Suicide. এবং দোলা দিয়ে আমাদের থ্যাংক ইউ। আমরা চলে এসেছি আমার মূল পর্বে। আমি প্রজেক্ট ডিরেক্টর সাহেবকে ডেকে নিচ্ছি। আপনার কাছে আমরা সুন্দর সুন্দর বাংলার কিভাবে একটা আমাদেরকে গাইড করতে পারে পুরো ব্যাপারটা নিয়ে, প্লিজ। মঞ্চে উপস্থিত মাননীয় প্রাক্তন কৃষি মন্ত্রী শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়, মাননীয় সাংসদ দৌলতমা ম্যাডাম এবং বাকি যারা উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন এবং আমার সামনে যারা বসে আছেন, প্রত্যেকে বিশিষ্ট মানুষ। প্রথমে সুফল বাংলার তরফ থেকে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে যেভাবেই হোক না কেন আমরা এমন একটা কাজের সাথে যুক্ত হয়েছি যেটা সমাজের প্রান্তিক এবং যারা মূল সংগঠক, মানে কৃষক ছাড়া তো চলবে না, পৃথিবীর কোথাও কোনো দেশই চলবে না, তো তাদেরকে কিছু সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা হয়তো এখন অব্দি হয়তো আলাদা কাজ করেছি বা কিছুটা পথ একসাথে হেঁটেছি, কিছুটা এখনো হাঁটা বাকি, এটা আমরা করছি একসাথে। এইটার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এইবার উদয়বাবুকে আমি দীর্ঘদিন চিনি, ওনার এই বিষয়টার উপরে যে পড়াশুনো বা জ্ঞান বা যে যা কিছু, এটা এত অগাধ যে সেই ইয়েতে ঢুকে কথা বলতে যাওয়াটা আমার পক্ষে খানিকটা দৃষ্টতা। কিন্তু আমি বিইং আ মার্কেটিং ম্যান আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রথম, আপনারা সবাই জানেন যে সুফল বাংলা, হয়তো সবাই জানেনও না, যাই হোক, সুফল বাংলা যখন প্রথম শুরু হয়েছিল তখন হয়েছিল একদম খুব ছোট্ট একটা ফর্মে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, যে কিছু সাময়িক ভাবে আমাদের যে রাজ্যের কৃষকরা তারা বঞ্চিত হচ্ছিলেন কোন একটা সময়, কোন একটা বিশেষ ফসলকে কেন্দ্র করে, তাদেরকে কি করে তাদের প্রাপ্য যে প্রয়োজনীয় দামটা সেটা দেওয়া যায়। আজ সেখান থেকে বাড়তে বাড়তে সুফল বাংলা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের 650-র উপরে কাউন্টার, এবং আগামী বছর, মানে এই বছরই আমাদের আরো এক্সপেনশনের প্ল্যান আছে। কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়া তো বটেই, প্রত্যেকটা জেলাতে সুফল বাংলা ছড়িয়ে পড়েছে এবং ক্রমশ বিস্তৃত হচ্ছে। এই জায়গাতে আমার নিজস্ব এখন অব্দি নিজস্ব ভাবনা, সেটা হচ্ছে যে আমাদের এইবার প্রথম যেভাবে আমরা শুরু করেছিলাম, যে আমার মূল ম্যান্ডেট, যে কোনো সরকারি প্রজেক্টের তো একটা মূল ম্যান্ডেট থাকে, মূল ম্যান্ডেটটা হচ্ছে যে আমি কৃষককে, যিনি আমার হয়ে উৎপাদন করছেন, তাকে সর্বোচ্চ, তার যে ফসল তার সর্বোচ্চ লাভজনক দামটি যেন আমি দিতে পারি, সুনিশ্চিত করতে পারি। তার পাশাপাশি আমার যিনি উপভোক্তা, তাকে যেন আমি রেমুনারেটিভ, আমি সচেতনভাবে ইংরেজিটা ব্যবহার করলাম, রেমুনারেটিভ প্রাইসে দিতে পারি। এই রেমুনারেটিভ প্রাইসটা কি? এই যে প্রাইসিং, আপনারা হয়তো অনেকেই জানেন, আপনারা আমার থেকে মার্কেটিং অনেকেই হয়তো বেশি বোঝেন, অনেক বেশি জানেন। প্রাইসিং এর যে কস্টের উপর বেস করে যে প্রাইস, যে এটার ইনপুট এত, এটা তৈরি করতে এত লেগেছে, ট্রান্সপোর্টেশনে এত, ইয়েতে এত, যোগ করে টোটাল এত, তাহলে আমার এত টাকা লাভ রেখে আমি এত টাকায় বিক্রি করব, এই ইয়েটা বহুদিন আগে উঠে গেছে। এখন কেন, আজ থেকে 30 বছর আগের থেকে বড় বড় কোম্পানিগুলো যেটা শুরু করেছে, সেটা হচ্ছে যে আপনার মনের মধ্যে ঢুকে
যাকে ওরা বলে ভ্যালু প্রাইসিং। আপনি কতটা ভ্যালু দিতে প্রস্তুত। আপনি একটা সামান্য ছোট্ট জিনিস, একটা ফাইল, একটা ভায়াল এরকমও আছে যার দাম হয়তো $50, আবার এত বড় একটা জিনিস আছে যার দাম হয়তো $1 নয়। এর আদর্শ উদাহরণ আমি আপনাদেরকে আমাদের ইয়ে দিয়ে বলছি। যে কেউ বিগ বাস্কেটের ইয়ে খুলুন, খুলে দেখবেন 4-5 রকমের গোবিন্দভোগ পাওয়া যায়। তার মধ্যে যেটা সব থেকে বেশি দাম সেটা কখনো কখনো ভ্যারি করে 200 থেকে 220 টাকা। আবার 100 টাকাতেও পাওয়া যায়, 80 টাকাতেও পাওয়া যায়, 90 টাকাতেও পাওয়া যায়। ঠিক আছে, বিগ বাস্কেটে লিসিয়াসে আপনি কচি পাঁঠার মাংস, যে যদি কেউ কেনে, আপনারা তো হয়তো কেনেন, দেখবেন যে বাজারে যে দামে কচি পাঁঠার মাংস পাওয়া যায় বা রেওয়াজি কাঁঠার মাংস পাওয়া যায়, ওখানে দামটা 75% বেশি। শুধু এটার জন্য নয় কিন্তু যে আপনি ঘরে বসে অর্ডার দিচ্ছেন, না, এটা এই কারণে যে ওনারা আপনার ওই মানসিক ইচ্ছাটাকে স্যাটিসফাই করছেন। আমি যেটা উপর গুরুত্ব দিতে চাইছি সেটা হচ্ছে যে ওনারা আপনার, যেটা উদয়বাবু বলার চেষ্টা করছিলেন, অন্দরমহলে তো ঢুকেই পড়েছেন। আপনার ভাবনা চিন্তা, আপনার অধিকার যেটা এটার থেকে আসছে, ঠিক আছে, এটাতে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের নেই। আমি যে কথাগুলো বলছি ও শুনছে, এর পরের বার যখন বলতে যাবো হয়তো লিসিয়াসের আইডি আসবে আমার কাছে। তো এই যে জায়গাটা আমাকেও যেতে হবে। ওয়ালমার্ট বলুন, বিগ বাস্কেট বলুন, ইউরোপ এবং আমেরিকার যারা বড় মার্কেটিং চেন, তাদের সবার কথা বলুন, তারা ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে ব্যবসা করবার সময় কতগুলো জিনিস মেনেই করে। প্রথম কথা হচ্ছে তারা জানে যে দামে আমাকে দিতে হবে সেই দামে আমার যে বিশাল খিদে সেটা পূরণ হবে, সেটা ওরা অন্য ইয়ের থেকে তোলে। দেখবেন যত রকমের এমন অনেক কিছু যার কোনো কারণ নেই এবং আপনি হয়তো জানেনও না, কিন্তু আপনার ইয়েতে একটা লাগিয়ে দেওয়া হলো, একটা ছোট্ট স্টিকার লাগিয়ে দেওয়া হলো, অমুক সার্টিফাইড। ঠিক আছে, এই অমুক সার্টিফিকেশনটা না হলে আমার ওই উদয়বাবুর হিসাবে 1.5 কোটি ব্যাকটেরিয়া মারা যেত কিনা সেটা কেউ জানে না, কিন্তু লাগিয়ে দিলাম। মানে জিনিসটা এরকম যে আমাকে প্রত্যেকটা লোকের কাছে পৌঁছতে হবে। এখন আজকের দিনে মার্কেটিংটা এমন একটা জায়গায় যাচ্ছে ক্রমশ যে কাস্টমার স্পেসিফিক হতে হবে। কাস্টমারকে আপনার তার ব্যক্তিগত ইচ্ছেটা পূরণ করতে হবে। রাত 1:30টার সময় সুইগি আপনাকে ডেলিভারি করছে। কেন করছেন? কারণ আপনার রাত 1:30টার সময় খিদে পাচ্ছে এবং আপনি ওই সময় ওইটাই খেতে চাইছেন। এবং একটু নজর করে দেখবেন সুইগিতে এমনি সময় অর্ডার দিলে যা মালটার দাম হয়, আপনি নেবে যদি হেঁটে গিয়ে যেখান থেকে মালটা ডেলিভারি করছেন, এমনকি যদি বার্গার বা এইসব কিছু অর্ডার করেন ম্যাকডোনাল্ডসের বা ডমিনোজের, ওদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে যদি অর্ডার করেন তার থেকে 25% দাম বেশি। আর এইসব রাত্রিবেলা যখন করবেন তখন তো কোনো মা বাবা নেই, মানে 100 টাকার জিনিস আপনি 250 টাকা দিয়ে কিনে আনছেন, কিনছি আমরা। এরকম সো কল্ড জেন জি বলে যাদেরকে আমরা চিনি, আমাদেরই ছেলে মেয়ে তারা সব, ঠিক আছে, তাদের লাইফস্টাইলটা, এটাও আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটা পাল্টেছে। আমরা যেভাবে মানুষ হয়েছি, যেভাবে ভাবতে শিখেছি, ওরা সেভাবে ভাবেন না। ফলে তাদের এই প্রসপেক্টিভ কাস্টমারদের ধরতে গেলে আমাকে তার মানসিক এটাকে অ্যাপ্রোচ করতে হবে। কি করে করতে হবে? আমাকে স্পেসিফিক হতে হবে। যে চাল বাজারে বিক্রি হয়, এখানে কথা বলতে আসার আগেই স্যারের সাথে কথা বলছিলাম, যে চাল বাজারে বিক্রি হয় দেখবেন সব, আপনি যে কোনো ইয়েতে চালটা খুলে দেখুন, সব মিনিকিট। ঠিক আছে, মানে কম দামি, মানে মাঝারি চালের ক্ষেত্রে বলছি, সব মিনিকিট। ঠিক আছে, মিনিকিট কাকে বলে? মিনিকিট বলে অ্যাকচুয়ালি কোনো চালের ভ্যারাইটি নেই। ঠিক আছে, ওটা আমি নিজে ব্যক্তিগতভাবে এগ্রিকালচারের এডিও ছিলাম এক সময়। একটা কিট আসতো, তার মধ্যে সিড এবং আর যত ভ্যারাইটি, শতাব্দী, কখনো ললাট, কখনো অন্য বলে এগুলো আসতো। সেইটা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যে দামটা বলা হচ্ছে সেটা অবাস্তব। এবার কিন্তু আমি যদি ওইখানে পৌঁছতে পারি, যেটা দুধের স্বর,
এই দেখুন এই ছোট নানা, এই দেখুন এই এই জায়গা, এই আমার তার জিআই স্পেসিফিকেশন, ঠিক আছে? তখন আপনি বলতে পারবেন, তখন আপনি চাইতে পারবেন। আমি আজকেই কথা বলার সময় স্যারের সাথে কথা বলার সময় জানতে পেরেছি যে বেশ কিছু এরকম সেন্টার্স আছে যারা এগুলো নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে সুফল বাংলার তরফ থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করবো তাদের সঙ্গে টাই আপ করবার এবং বিয়ে করবার। এবং আপনাদের ক্ষেত্রেও আমার যেহেতু আজকে সময়ও অত্যন্ত সংক্ষিপ্ত, আজকে আপনাদেরকে বলা রইল যে আপনারা যে কোনো সময় ইউ আর মোস্ট ওয়েলকাম, আমাদেরকে অ্যাপ্রোচ করুন। আপনাদের যা যা কিছু যদি ইয়ের ব্যাপার থাকে সেই নিয়ে আমরা ডিটেলসে নিশ্চয়ই আলোচনা করতে পারবো। কিন্তু এই কথাটা আমাদেরকে ক্রমশ মাথায় নিতে হবে এবং মানে ইয়ে করতে হবে যে আমাদেরকে যদি ধরুন বিগ বাস্কেট বা বিগ বাস্কেট আপনার কলকাতায় এই মুহূর্তে বিগ বাস্কেট দেখবেন, বিগ বাস্কেট বলুন, ব্লিঙ্কিট বলুন, এগুলো সময়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। কে বলছে 6 মিনিটে পৌঁছে দেবো, কে বলছে 10 মিনিটে পৌঁছে দেবো, এন্ড দে আর ডুইং ইট। কি করে করছে? বিকজ সিম্পলি একটা করে লোক ধরছে, একটা করে ছোট্ট করে ওয়্যার হাউস তৈরি করছে, সেখানে মালটা দিয়ে দিচ্ছে, একটা সফটওয়্যার বসানো আছে। এই বিশাল চক্রটার সঙ্গে যদি আপনাকে ফাইট করতে হয়, একদিকে তো নিজেকে আপগ্রেড করতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাকে স্পেসিফিক কিছু দিতে হবে, কাস্টমারকে ফিল করাতে হবে যে ইউ আর স্পেশাল, এবং আমি যে জিনিসটা তোমাকে দিচ্ছি সেই জিনিসটার এইটা হচ্ছে ইউএসপি, এইটা ছাড়া তুমি এটা শুধু একমাত্র আমার কাছে পাবে, অন্য কোথাও পাবে না, তার জন্য আমি তোমার কাছে এই দামটা নেব। এইটুকু আমার আপনাদের কাছে বক্তব্য। ভবিষ্যতে আবার অনেকবার মানে আলোচনা হবে। আমি আশা করব যে আপনাদের সঙ্গে আমার সুফল বাংলার মেলবন্ধন ঘটে আমরা ক্রমশ আগের দিকে এগিয়ে যাব। সুফল বাংলার সামনে বড় এক্সপেনশনের প্ল্যান চলছে, ঠিক আছে? সেই ব্যাপারে তাতেও যদি আপনারা অংশগ্রহণ যেভাবে যা করতে চান, যা কিছু করতে চান, আপনারা অত্যন্ত স্বাগত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। তিনটে খুব ইম্পর্টেন্ট কথা আমি শুনছিলাম মন দিয়ে। একটা হচ্ছে যে কাস্টমারের সেগমেন্টেশন করা ইম্পর্টেন্ট, ভ্যালু প্রাইসিং, তারপরে স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, মানে আমাদেরকে আরো অনেক অর্গানাইজড হতে হবে ইন টার্মস অফ টেকনোলজি, অনেক কিছুই আর কি, ঠিক আছে? তারপরে স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ স্যার। আমি এবার ডেকে নিচ্ছি ডক্টর সব্যসাচী রয়কে। আপনার কাছ থেকে আমরা শুনবো যে অর্গানিক প্রডিউসের ইস্টার্ন ইন্ডিয়াতে কি স্কোপ ফর মার্কেটিং। মঞ্চে উপবিষ্ট মাননীয় সবাইকে আমার অনেক অনেক প্রণাম, এবং আমি এখানে আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে, এবং বিআরসিএসসি কে আমি সাধুবাদ জানাই এরকম একটি সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করবার জন্য। আপনারা যারা আজকে এসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই রবিবার একটি দিনের ছুটির দিনে এই এত সংখ্যায় এসেছেন এখানে। নিউ টাউন বললে বলে যে এত দূর কে যাবে, কিন্তু আজকে এত লোক দেখা যাচ্ছে এখানে, এখানে মনে হচ্ছে সত্যি মানুষ কিন্তু সচেতন। আমাকে সৌরভ বলেছিল যে এখানে একটা বেসিক এই অর্গানিক ফ্রেমওয়ার্কের উপরে কিছু বলবার জন্য ভারতবর্ষের তথা বিশ্বের। তো ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর অর্গানিক এগ্রিকালচার মুভমেন্ট, যেটা সারা পৃথিবী জুড়ে একটা আমব্রেলা অর্গানাইজেশন, এবং তারপর তার আন্ডারে ওটাকে আইফোম বলা হয়, আইফোম অর্গানিক্স ইন্টারন্যাশনাল তার নাম, যেটা এখন প্রচন্ড পরিচিত। আপনারা অবাক হবেন তাতে 10 জন বোর্ড মেম্বার, এবং সেই 10 জন বোর্ড মেম্বারের মধ্যে ভারতীয় 2 জন, তার মধ্যে একজন কিন্তু বাঙালি, চিতরেশ গাঙ্গুলি। কিন্তু তিনি ভাগ্যচক্রের পশ্চিমবঙ্গে এখন কর্মরত নন, উনি অন্ধ্রপ্রদেশে কর্মরত। অন্ধ্রপ্রদেশ এবং ব্যাঙ্গালোরে ওনার কর্মভূমি। আর একজন শ্রমিকা মনে বলে আছেন, বেসিক্যালি মারাঠি, এবং উনি এখন কেরালাতে। এখন ঠিকই বলেছিলেন যখন শুরুতে আপনারা বলছিলেন যে সবটাই হয়তো দক্ষিণ কেন্দ্রিক, দক্ষিণে একটা অদ্ভুত একটা ইকোসিস্টেম ক্রিয়েট হয়েছে। ব্যাঙ্গালোরকে বলা হয় অর্গানিক ক্যাপিটাল। তার মানে কি ইস্টার্ন রিজনে হতে পারে না বা নর্থ ইস্টে? এখানে কিন্তু অনেক অনেক চান্স আছে।
আমি সেই জায়গাটা থেকে বলবো যে অবাক লাগবে আপনার সবারই যে পৃথিবীতে সার্টিফাইড অর্গানিক যে টোটাল সংখ্যাটা 45 লক্ষ, তার মধ্যে 25 লক্ষ ভারতীয়। টোটাল ল্যান্ড যেটা আছে অর্গানিকে, ভারতবর্ষে যত জমি আছে তার 2.5% বা 2.6% প্রেসাইজ যেটা হচ্ছে যে অর্গানিক সার্টিফাইড ল্যান্ড, এবং একটা ভাস্ট প্রোডাকশন কিন্তু যেটা আসে সেটা জঙ্গল বা বন থেকে আসে, যেটাকে ফরেস্ট কালেকশন বলা হয়। ভারতবর্ষ কিন্তু প্রচন্ড ধনী এই ব্যাপারে, অর্গানিকের ব্যাপারে। এর পুরো কনসেপ্টটাই কিন্তু ভারতবর্ষের মধ্যপ্রদেশ থেকে শুরু হয়েছিল। যে জনক বলে যাকে বলা হয়, সে একজন ব্রিটিশ হতে পারেন, অ্যালবার্ট হাওয়ার্ড, কিন্তু ওনার পুরো কাজটাই কিন্তু হয়েছিল মধ্যপ্রদেশের ভারতবর্ষে। সেইখান থেকে শুরু, এবং উনি এটা বলেছিলেন যে ভারতের যে প্রাচীনতম যে চাষ এবং তার বিষয়, সেটাই কিন্তু সব থেকে ভালো সুস্থায়ী, সেটাই কিন্তু পৃথিবীর এই জৈব যে এই প্রচেষ্টা বা মুভমেন্ট, সেটা কিন্তু বাঁচিয়ে দিতে পারে সারা পৃথিবীকে। ক্লাইমেট চেঞ্জের যে কথা বলা হচ্ছে বা সবকিছু। এবার ভারতবর্ষে কি হতে পারে, বা এই পশ্চিমবঙ্গ তথা ইস্ট নর্থ ইস্টে কি হতে পারে, আপনাদেরকে জানানো আমি প্রয়োজন বোধ করি যে একটি অর্গানাইজেশন তৈরি হয়েছে লাস্ট 2 বছরে, তার নাম ন্যাশনাল অর্গানিক্স কোঅপারেটিভ লিমিটেড। এই ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক্স লিমিটেড, NCOL, তার ব্র্যান্ড নেম হচ্ছে ভারত অর্গানিক্স। এখন বেশ কিছু নতুন কোঅপারেটিভ, মাল্টি স্টেট কোঅপারেটিভ তৈরি হচ্ছে, এবং সেগুলো হচ্ছে যে কেমন করে চাষির সাথে ডাইরেক্ট জুড়ে যাওয়া যায় এবং চাষিকে যেন সঠিক দাম দেওয়া যায়। টোটাল এখন 7,000 মেম্বার। অদ্ভুত ব্যাপারটা শুনলে আপনারা খুব খুশি হবেন। প্রথম মেম্বার, NCOL এর প্রথম মেম্বার হচ্ছে একটি বাঙালি কোঅপারেটিভ, এবং সেটা সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত মহিলা কোঅপারেটিভ। তার নাম সুন্দরিনী ন্যাচারাল, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া নাম। এবং এই সাউথ 24 পরগনার সুন্দরিনী সুন্দরবন মিল্ক ইউনিয়ন যেটা, সেটা কিন্তু NCOL এর প্রথম মেম্বার, ফার্স্ট মেম্বার ইন দ্য কান্ট্রি। সেই জায়গা থেকে ভারতবর্ষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 3টে মেম্বার আছে টোটাল এই 7,000 মেম্বারের মধ্যে। অনেক স্কোপ আছে, কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে কোঅপারেটিভ একটা এমন একটা বিষয়। আমরা রাষ্ট্রীয় ডেইরি বিকাশ বোর্ড বা ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডে আমরা কোঅপারেটিভ নিয়ে কাজ করি, পুরস্কার কোম্পানি নিয়েও হয়, এবং সেটার জন্য আছেন NDDB ডেইরি সার্ভিসেস। তো এটাতে কি হচ্ছে, কমিউনিটি কালেকটিভ ফরমেশন, সেটা প্রচন্ড ভাবে দরকার। এবং তার সাথে যেটা হচ্ছে যে কি করে ফার্মারকে বা চাষিকে সার্ভিস কিভাবে ওরিয়েন্টেশন বা সার্ভিস কি করে দেওয়া যায়, তার কাছে পৌঁছে যাওয়া এবং তার ব্যাংকের খাতায় পেমেন্ট করা। এটার মেন যে মুখ্য বিষয়, যে ইন্টারমিডিয়েট যারা আছে তাদেরকে কি করে সিস্টেম থেকে সরানো যায় এবং ডাইরেক্ট চাষির সাথে কি করে অর্গানাইজেশনের পেমেন্ট সিস্টেম ক্রিয়েট করা যায়। এবং সুফল বাংলাকে আমি সেই জন্যই বলবো যে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই সুফল বাংলার যে এই প্রয়াসটা একটা অসাধারণ প্রয়াস পশ্চিমবঙ্গের। এইটা বেসিক্যালি সাফল বলে একটি কার্যক্রম আছে, যেটা আপনি দিল্লিতে পাবেন, দেখবেন সাফালের আউটলেট আছে, এবং ব্যাঙ্গালোরে আছে। সেই সাফালের কাছে এখানে ওই ফার্স্ট হ্যান্ড হোল্ডিংটা হয়। তো আমাদের তখন চেয়ারম্যান ছিলেন দিলীপ রথ সাহেব, তো উনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডার। তো ওনার সাথেই যেটা হাত ধরে সেই সময় একটা ট্রেনিং হয় এবং এটা চালু হয়, এবং অসাধারণ ভাবে এখানে চাষিদের সাথে একটা সমন্বয় ঘটিয়ে এটা সারা কলকাতা জুড়ে তো আছে এবং এখন তো বহু জায়গাতে রয়েছে। আশা করবো এটা আরো বড় হোক, এবং যদি হতে পারে আপনারা চেষ্টা করলে খুব ভালো হয়, যে কেননা সফল মানে সুফল বাংলা অর্গানিক্স বলে কিছু একটা মানে একটা কাউন্টার হোক তার সাথে। আপনারা ভাববেন আপনারা কিভাবে কি করতে পারেন, এটা হলে দারুণ হয়। হ্যাঁ, যাতে এটাতে কি হবে না, একটা কনজিউমার লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে হ্যাঁ এটা হয়। ওই শব্দটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। এই অর্গানিক কথাটা যদি ওখানে থাকে, তাহলে মানুষ বুঝবে যে এটা আলাদা, এটা ডিফারেন্ট, এটা আমাদের নেওয়া উচিত। তাদের কাছে একটা চয়েস দেওয়া প্রাথমিকভাবে, এবং চাষিও তাতে যে হ্যাঁ আমাদের এই ডিভিশনটা আছে, এটা কিন্তু মানে সাফল্যও চালু হয়ে গেছে। এবং ভারত অর্গানিক্স আর সেই ওই রকম মানে বিগ বাস্কেটে যেটা আপনি বললেন ওই ভ্যালু সিস্টেম, একদম সত্যি কথা। ওখানে কিন্তু ভারত অর্গানিক্সের যদি আপনি প্রাইসিং দেখেন, সেটা কিন্তু অনেক রিজনেবল। ওখানে
প্রয়াসটা হচ্ছে চাষিকে ডাইরেক্ট পয়সা দেওয়া এবং কনজিউমারকে মার্কেট রেট থেকে যাতে কমের মধ্যে জিনিসটা পৌঁছিয়ে দেওয়া যায়। সুন্দরিনী খুব তাড়াতাড়ি হয়তো তাদের ওই ক্যান রসগোল্লা থেকে শুরু করে আরো বেশ কয়েকটা জিনিস দিল্লির মার্কেটে পৌঁছে দেবে খুব তাড়াতাড়ি এই ভারত অর্গানিক্স এর মাধ্যমে। তো এটা যদি সুন্দরিনীর মতন একটা ছোট্ট ক্ষুদ্র মহিলা চালিত অর্গানাইজেশন করতে পারে এবং অবশ্যই তারা এই অর্গানিক ট্যাগ নিয়ে ফ্রান্স থেকে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের প্রাইজ জিতে নিয়ে আসতে পারে, তাহলে নিশ্চয়ই এরকম বহু সুন্দরিনী কিন্তু পশ্চিমবঙ্গ তথা ইস্ট নর্থ ইস্টে তৈরি হতে পারে, অনেক অনেক তৈরি হতে পারে। এর মানে সম্ভাবনা অনেক বেশি। যদি আপনাদের এর পরে আরো কিছু ইনফরমেশন বা খবরের দরকার হয় আমাদেরকে মানে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমি সল্টলেকেই বসি। আর এই অর্গানিক হাটে যদি সুন্দরিনীকেও রাখা যায় তাহলে ভালো হয়। আমাকে একবার মাননীয় মন্ত্রী মশাই সুজিত বসু সাহেব বলেছিলেন, কিন্তু তারপর ওটা হয়ে ওঠেনি। যদি ওটা হয় তাহলে খুব ভালো হয়। আর আমার একটা অনেক অনেক ধন্যবাদ দেওয়ার ইচ্ছা অরূপদাকে। ওনার লেগে থাকার ক্ষমতা অসাধারণ এবং ওনার ওই লেগে থাকা থেকেই হয়তো এই গলায় এটা পড়ে আছি ইন্ডিগো, অনেক ওপর নিচ হয়েছে ওনার আমি দেখেছি। তা সত্ত্বেও কিন্তু উনি হাল ছাড়েননি এবং সেই জায়গা থেকে আজকে যে উনি এটা শুরু করেছেন নীলের চাষ, কে জানে হয়তো সামনের দিনে বিশাল একটা কিছু ব্যাপার হতে চলেছে। এবং আজকে এখানে ইয়েস ব্যাংক থেকেও একজন গ্রুপ ভাইস প্রেসিডেন্ট আছেন, অমিতাভ বাবু আছেন কি? হ্যাঁ, থ্যাংকস ফর কামিং। উনি কিন্তু খুব এর সাথে উদ্যোগী। আমি মনে করি যে উনি যদি এর সাথে জোড়েন এবং ইয়েস ব্যাংক একটা খুব ভালো স্টাডি করে, আপনাদের জন্য এটা জানাচ্ছি কারণ এটা দরকার আছে জানার, কারণ এটা চাষির সাথে ডাইরেক্টলি রিলেটেড। পশ্চিমবঙ্গে যে হারে কলকাতায় অর্গানিক বিক্রি হয় তা অবাক হওয়ার মতন। কিন্তু ইয়েস ব্যাংক স্টাডি করে বলেছিল অর্গানিক ইজ গ্রোয়িং এট দ্য রেট অফ 20% ইয়ার অন ইয়ার। কোনো এগ্রিকালচারাল কমোডিটি এই হারে বাড়ে না। তো এই অর্গানিক যেভাবে বাড়ছে, তো সেই জন্যই আমার বলা। তো এখানে পশ্চিমবঙ্গে কিন্তু ম্যাক্সিমাম অর্গানিক যা সাপ্লাইজ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসছে, পুরোটাই পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসছে, এখানে কিছুটাই হচ্ছে। তো যদি এখান থেকে হতে পারে তাহলে কতটা সম্ভাবনা এবং কতটা বড় একটা চান্স আছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম। এটা আরো বারবার হোক, এই জিনিসটা চলতে থাকুক সারা কলকাতা জুড়ে এবং গোটা পশ্চিমবঙ্গে জুড়ে হোক। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেক কিছুই আমরা নতুন মানে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জানতে পারলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমরা যোগাযোগ রাখবো, এর আগে কৃষি সাহেব বলেছেন। কারণ ক্রেতার সচেতনতা নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে। তারপর তো কিভাবে করবো, তার স্ট্র্যাটেজি কি হবে, সবাই একজোট হয়ে নিজস্ব তো একটা ম্যান্ডেট থাকি, সেটা আলাদা। কিন্তু এটা একটা মুভমেন্ট, যেটা স্যার বলছিলেন প্রথমেই, এটাকে যদি মুভমেন্ট আকারে না নেওয়া যায়, মুভমেন্ট মানে আন্দোলন করে নয়, ঠিক আছে, এবং ঠিক পথে আর কি, এবং সেটা চাষির যাতে ভালো হয়, আলটিমেট উদ্দেশ্য সেটাই। আমি ডেকে নেবো এবার ডালিয়া রয়, আপনার কাছ থেকে আমরা শুনবো, ফ্রম জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। আমরা একসাথেই করছি প্রোগ্রামটা ওনাদের সঙ্গে। নমস্কার। মঞ্চে উপস্থিত মাননীয় সুপ্রখন রয়েছেন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জীবিকার পক্ষ থেকে ডালিয়া রায় বলছি। আমি এই চাষটা বা জৈব চাষ বা অর্গানিক হাটের সঙ্গে যুক্ত আমরা জীবিকা। 2 বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এবং চাষ হয়তো অনেকদিন ধরে করা হচ্ছে এবং জৈব পদ্ধতিতে চাষিদের সঙ্গে প্রশিক্ষণ দেওয়া এবং চাষ করা এগুলো হচ্ছে, কিন্তু এই মার্কেটিং ব্যাপারটার সাথে আমরা প্রায় 2 বছর ধরে কাজ করছি। দোলা সেনের মহাশয়ের সঙ্গে আমরা যুক্ত থেকে জৈব হাটের একটা জায়গা আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি একটা কথাই বলবো যে আমাদের এই যে অর্গানিক জৈব জিনিসগুলো রয়েছে বা শাকসবজি বা চাল, এইগুলো যে আমরা উৎপাদন করছি, এটা কিন্তু বহু মানুষ এখনো কিন্তু এর উপকারিতা বা এর খাদ্যগুণ সম্পর্কে ওয়াকিবহাল নন।
হয়তো একাংশ হয়তো জানেন যে না এটা দিয়ে অনেক বেশি হেলদি নিউট্রিশন গুণসম্পন্ন খাদ্যবস্তু, যেটা থেকে আমরা অনেকভাবেই আয়রন পেতে পারি বা ক্যালসিয়াম পেতে পারি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। কিন্তু কোথাও কোথাও আমরা দেখেছি এখনো বাচ্চাদের মধ্যে, কেন আমি বলছি, ভীষণ ফাস্টফুড খাওয়ার প্রবণতা এখনো আছে এবং গার্জিয়ানরাও সেটাতে কিছু খিদে পেয়েছে তো তারা ওটাই দিয়ে দেন। তো আমরা ভাবি না যে না, আমরা যেগুলো আনকালটিভেটেড ফুড, যেগুলো আমরা সহজে পেতে পারি এবং তার খাদ্যগুণ কি সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, কিন্তু সহজে যে ফাস্ট ফুডগুলো দেওয়া যেতে পারে এবং সেগুলোই আমরা বাচ্চাদেরকে খাদ্যবস্তু হিসেবে তুলে দিই বা তাদের খাদ্য বা খিদে মেটানোর জন্য সেগুলো তাদের সম্মুখে আমরা উপস্থিত করি। কিন্তু এইভাবে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু কোথাও একটা সুস্বাস্থ্যের অধিকারী তো নয়ই, তাকে তার যাতে স্বাস্থ্য আরো দুর্বল হয়ে যায় তার দিকেই ঠেলে দিচ্ছি। তো আমরা নিজেরা শুধু নয়, যারা আমরা আজকে মার্কেটিং এর জন্য ব্যস্ত হয়েছি, তারা কিন্তু আমার মনে হয় যে এর জন্য প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেসও দরকার। শুধুমাত্র উচ্চবিত্ত বা যারা শিক্ষিত তারা এর গুণাগুণটা বুঝছেন তা নয়, মধ্যবিত্ত যে সমাজটা আছে বা মধ্যবিত্ত যে মানুষগণ আছেন তাদের মধ্যেও কিন্তু এই অ্যাওয়ারনেসটা দরকার, যাতে নাকি তারা সবাই মিলে কিন্তু আমাদের এই আজকে আস্তে আস্তে যাতে এই খাদ্যগুণগুলো বুঝে তারা তাদের নিজস্ব দৈনিক আহারের সঙ্গে তারা রাখেন, তাহলে সেটা মনে হয় ভালো হয়। যে শাকসবজিগুলো পাওয়া যায় তার খাদ্যগুণগুলো, সেই শাক পাতা, সেগুলো অনেকেই খেতে চায় না। আমরা ভাবি যে মাংস খেলেই বোধহয়, মাছ মাংস খেলেই বোধহয় অনেক বেশি প্রোটিন পাওয়া যাবে, কিন্তু ডুমুর বা থোর বা কুলেখাড়া শাক বা ব্রাহ্মী শাক এগুলো খেলেও যে প্রচুর পরিমাণে উপকারিতা হয়, মানে শরীরের একটা দিকের প্রচুর পরিমাণে হেলদি হতে পারে, সেই দিকগুলো আমরা ভাবতে পারি না। আমরা ভাবতে পারি না এগুলো দিয়েও কিন্তু অনেক সুস্বাদু করে খাবার তৈরি করা যায়, কোথাও তাকে রান্না করে, কোথাও তাকে বড়া করে আমরা বাচ্চাদের সামনে পেশ করতে পারি, কিন্তু সেগুলো আমরা ভাবি না, তার পরিবর্তে অন্য কিছু আমরা দিই। তো আমাদের উচিত কিন্তু আরো বেশিভাবে কমিউনিটি এনগেজমেন্ট, যেটার মাধ্যমে কিন্তু আমরা এই মানুষকে সচেতন করতে পারবো যে আনকালটিভেটেড ফুড কিংবা জৈব পদ্ধতিতে চাষ করা যে দ্রব্যগুলো বা শাকসবজিগুলো সেগুলোর উপকারিতা কি। আমরা সাধারণত ছুটি কেন, যে মানে রাসায়নিক সার দিলে আমরা সবাই জানি যে না ফলন তাড়াতাড়ি হবে, বেশি হবে, অতএব সেই জায়গা থেকে আমি রাসায়নিক সারই ব্যবহার করি। এখনো পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা করছি গ্রামের মধ্যে যে জৈব পদ্ধতিতে চাষ করাতে বা যাতে আমরা জৈব পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে দেশীয় চাল কিংবা শাকসবজিগুলো উৎপাদন করাতে, কিন্তু কোথাও না কোথাও চাষিরা এখনো কিন্তু ভাবেন, তাদের অনেক বিঘে বিঘে জমি আছে কিন্তু তারা ভাবেন না আমরা একাংশে জৈব চাষ করি, বেশিরভাগটা রাসায়নিক চাষ করি, কারণ ওইটা আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে রাখি আর বাকিটা আমরা রাখি না আমাদের অনেক উৎপাদন যেখান থেকে হবে, অনেক মুনাফা যেখান থেকে হবে, অনেক আয় আমাদের যেখান থেকে হবে, সেগুলোর কথা ওরা ভাবে। কিন্তু সেখানে যদি আমরা পৌঁছতে না পারি, তাদেরকে যদি এক সময় আমরা বোঝাতে না পারি যে এই চাষগুলো করে বা জৈব পদ্ধতিতে চাষগুলো করে সেখানেও মুনাফা পাওয়া যেতে পারে, হয়তো একটু সময় লাগবে কিন্তু তাতে খাদ্যগুণও অনেক বেশি হবে এবং মুনাফাও কিন্তু পাওয়া যাবে। সময় একটু বেশি লাগলেও তাতে মানুষের সুস্বাস্থ্য বা মানুষের অসুখ বিসুখগুলো কম হবে। এইগুলো যদি সচেতনতা আমরা না আনতে পারি তাহলে কিন্তু আমরা কোথাও মার্কেটিংটা কিন্তু এক স্তরেই রয়ে যাবে। আমরা যদি মার্কেটাইজ করতে চাই পুরো জিনিসটাকে, আমরা যদি এখন ধীরে ধীরে অনেক জায়গায় পৌষ্টিক লাইফ, সুফল বাংলা এগুলো তো সবারই নাম জানা এবং সেখানে অর্গানিক জিনিসপত্র বিক্রি হয় বা শপিং মলগুলোর এক একটা কর্নারে হয়তো অর্গানিক বস্তু বিক্রি হচ্ছে বলে বা অর্গানিক দ্রব্য বিক্রি হচ্ছে বলে কাউন্টার থাকে, কিন্তু এই কাউন্টারগুলো আমরা অনলাইনের মাধ্যমে কিংবা যদি আরো বেশি মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা এই বিক্রির জায়গাটা বা মানুষকে সচেতন করার জায়গাটা আরো বেশি ভাবে আমরা করতে পারি এবং শুধুমাত্র একটা স্তরে নয়, সর্বস্তরে, শুধু উচ্চবিত্ত স্তরে নয়, কারণ কোথাও না কোথাও অনেকে ভাবে কি এর দামটা একটু বেশি, এই তাতে কি হচ্ছে, কি এমন ফারাক আছে, কিভাবে দেখলে বোঝা যাবে বাইরে থেকে যে এটা জৈব পদ্ধতিতে চাষ করে ফসল হয়েছে আর এটা রাসায়নিক পদ্ধতিতে চাষ করে হয়েছে একই। তো এর
কোথাও ফারাক, যে কি ফারাকটা রয়েছে বা গুণগুলো কি রয়েছে, এগুলো যদি সবাই আমরা অনুধাবন করতে না পারি, তাহলে কিন্তু মনে হয় বিক্রির জায়গাটাও আমরা প্রসারিত করতে পারবো না, একটা স্তরেই রয়ে যাবে। আর এগুলো করার জন্য আমার মনে হয় যারা যারা এখন ছোট ছোট শিশু আছে বা স্কুলগুলোতে, আমার মনে হয় স্কুলগুলোতেও এই সচেতনতা আনা দরকার যে খাদ্য অভ্যাসগুলো কিভাবে পরিবর্তন করা যায়। তো সেখানে এই খাদ্যগুণ, আনকালটিভেটেড ফুড কিংবা জৈব পদ্ধতিতে উৎপাদিত যে শাকসবজিগুলো হয় বা যে দ্রব্যের কথাগুলো আমি বললাম, বা যে সবজিগুলো আমরা সহজভাবেই পেতে পারি, চাষ না করেই পেতে পারি, তার খাদ্যগুণগুলো কি নাকি ফাস্টফুডের অপকারিতা কি, এগুলো যদি আমরা একটুখানি স্কুলগুলোতেও বাচ্চাদের মধ্যেও বোঝাতে পারি এবং গার্জিয়ানরাও যদি এই ব্যাপারে সচেতন হন, তাহলে মনে হয় এই খাদ্যাভ্যাসটা বাড়বে। আর যখনই খাদ্যাভ্যাসটা বাড়বে তখনই কিন্তু মার্কেটিংটাও একটা সম্পর্কযুক্ত। আমরা যদি আমাদের খাদ্য তালিকায় এগুলো রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এগুলোকে কোনো না কোনো সময় কেনার জন্য কিন্তু আমরা উৎসাহী হব বা উদ্গ্রীব হব, কোথাও ভাববো না যে এটার দাম বেশি বা কিছু। তো সেখানে একটা চাষিদের সঙ্গে চাষিরাও কিন্তু সঠিক দাম পান না বলে এই জায়গাটাতে আসতে চান না। সেটা একটা বড় বিষয় যে ওই চালটার দাম বা ওই সবজিটার দাম আমি এত পয়সা পাবো কিনা, কত মুনাফা আমি পাবো, কত টাকা বেশি পাবো, কিন্তু আমার পরিশ্রম তো অনেক, সময় তো অনেক যাচ্ছে, সেই অনুযায়ী কি আমি দাম পাবো? তো এইগুলোকে মনে করে কিন্তু চাষিরা এখনো পর্যন্ত ওই চাষটাকে মাথায় নিতে চান না। কিন্তু আমরা ক্রমান্বয়ে বোঝাতে চেষ্টা করছি, বিভিন্ন রকমের গ্রাম স্তরে গিয়ে চাষিদের মধ্যে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি, প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি, যাতে বিভিন্ন চাষিরা, মহিলারা এই জৈব পদ্ধতিতে চাষের মাধ্যমে, পুষ্টি বাগানের মাধ্যমে তারা নিজেদের খাদ্য তালিকায় এগুলো অভ্যাসটা পরিবর্তন করে এবং সাথে সাথে তারা এইগুলোকে উৎপাদন করার জায়গায় তারা এগিয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা এই মার্কেটিংটা করতে পারবো। আমরাও যেমন জেনেছি, প্রথমে হয়তো আমাদের অ্যাজ এ অর্গানাইজেশন মনে হচ্ছিল ওই অত দূরে জৈব হাটে গিয়ে বিক্রি, সেখানে ক্যারিং কস্ট কতটা, কিভাবে কি হবে, এত দূরে গিয়ে একটা আমাদের চাষিদের পক্ষেও, আমরা প্রত্যন্ত দক্ষিণ 24 পরগনার 5টি ব্লকে, এখন সুন্দরবনেও আমরা কাজ করছি, হিঙ্গলগঞ্জে। তো সেই জায়গা থেকে এত দূর থেকে আমাদের কৃষকেরা বা চাষিরা সবজিগুলোকে নিয়ে বহন করে সেখানে গিয়ে বিক্রি করবে, তো সেটা তো অনেক বেশি তাদেরকে কোথাও মুনাফার জায়গায় লসের জায়গায় তারা দাঁড়াবে, তো কেনই বা যাবে, আর তারা যেতেও চায় না। তো সেই জায়গায় আমরা কি করে তাদেরকে আমরা আগ্রহী করবো এই চাষটা করার জন্য? সেখানে তারা ওখানে বসেই, তাদের লোকাল মার্কেটে বসেই, তাদের জায়গায় বসে তারা ওইটা বিক্রি করতে পারলে অনেক বেশি মুনাফা পাচ্ছে। তাহলে কেন এইগুলো করবে তারা? কেন তারা জৈব পদ্ধতিতে চাষ করবে? কেনই বা তারা আনকালটিভেটেড ফুড নিয়ে তারা এত ব্যস্ত হবে যদি তারা মুনাফা না পায়? তো আমি বারবার বলবো যে এই জায়গাটাকে মাথায় রেখে চাষিদের মুনাফা কিভাবে হবে, যখন তারা চাষ করছেন বা যেভাবে তারা পরিশ্রম দিয়ে এগুলোকে উৎপাদন করছেন, তার মুনাফা কিভাবে বাড়বে সেটা আমাদের ভাবা উচিত। এবং তাদেরকে যে জায়গায় এনে বিক্রি করতে হবে সেই সেন্টারটাই বা কত দূর, ক্যারিং কস্টটাই বা কতটা হচ্ছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এত দূর জায়গায় এসে কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় বিক্রি করা। সম্ভব নয়ের জায়গায় হচ্ছে যে তাদের মুনাফার জায়গায় তাদের ঘাটতি হয়ে যায়, ফলত তারা আসতেও চায় না। তো সেই জায়গা থেকে সেইটা যদি আমরা ভাবতে না পারি যে কি মূল্যে তারা বিক্রি করলে লাভবান হবে, তাহলে কিন্তু আমাদের এই চাষিদেরকে বিক্রির জায়গাতে আনাটাও বা উৎপাদনের জায়গাতে আনাটাও খুব সহজ হবে না। তো আমাদের ওই দিকটা খেয়াল রেখেও কিন্তু আমাদের কোথাও এই মার্কেটিং এর ব্যাপারটা ভাবতে হবে। সেখানে অনেক বেশি করে আমাদের আরো বেশি গ্রামীণ স্তরে গিয়ে কাজ করা এবং তাদেরকে কমিউনিকেশন ভাবে কিভাবে এগুলো নিয়ে যাওয়া, বা যদি আমরা কোনো বাস বা কিছু ভেহিকলস অ্যারেঞ্জ করতে পারি যে গ্রাম থেকে নিয়ে আসা, একসাথে করে নিয়ে আসা, বা এক একটা অর্গানাইজেশন থেকে একই জায়গায় করে কালেক্ট করে তারপরে সেটাকে মূল বিক্রি, যেখানে মার্কেট সেখানে বিক্রি করা যেতে পারে। তো সেইটা আমরা যদি ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই বেশি চাষিদের জন্য উপকার হয়। তো আমি এইটাই বলবো, বলে আমার বক্তব্য শেষ করব যে আমরা যাতে চাষিদের যাতে তাদের মুনাফার কথা খেয়াল রেখে এবং আমাদের সর্বোপরি
কমিউনিটিতে বা আমাদের যে শহরবাসী বা গার্জিয়ানরা আছে, সকলেই মাতা পিতারা আছে বা প্রত্যেকের মধ্যে যাতে এই সচেতনতা, খাদ্যগুণ সম্পর্কে সচেতনতা আরো বৃদ্ধি করা যায় নানান রকম ভাবে, সেই পন্থাটাও কিন্তু আমাদের ভাবতে হবে যে কি করে আমরা নানান রকমের লিফলেটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বা বইয়ের মাধ্যমে এগুলো যদি আমরা পাবলিশ করতে পারি তাহলে তারাও বুঝতে পারবেন এবং তারাও সর্বোপরি এগিয়ে আসবেন এই অভ্যাসগুলোর সঙ্গে এবং চাষিরাও উপকৃত হবেন এবং এই মার্কেটিংটা আশা করি সফল এবং আমাদের কর্মপরিকল্পনাও সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডালিয়া, আপনার খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এবং এই যে আমরা যেগুলো বলছি, যাই বলি না কেন, ফরগটন ক্রপস, ফ্রুট, যে ফসলগুলো অব্যবহৃত বা অবহেলিত বলে আমরা যেগুলো ভাবছি আর কি, সেগুলোকে কি করে মেইনস্ট্রিম করা যায়, এবং তার জন্য নিশ্চয়ই কনজিউমার অ্যাওয়ারনেসের ভীষণ প্রয়োজন রয়েছে। বিভিন্নভাবে কনজিউমারের কাছে পৌঁছানো এবং হেলথ এবং নিউট্রিশনাল বেনিফিট, তারপরে উনি স্কুলগুলোতে কিভাবে কাজ করা যায়, আরো বেশি যোগ করা যাবে, বিভিন্ন সেগমেন্ট অফ কাস্টমার্স, সবাই তো আলটিমেটলি কাস্টমার, আমি আপনি সবাই কাস্টমার, তো সেখানে কি করে আমরা পৌঁছাতে পারি কি, সেটা উপরে উনি বললেন, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি দেখে নিচ্ছি এরপরে আমাদের একজন ফেলিসিটেশন রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন ইব্রাডের কর্ণধার এসবি রায়, এবং ওনারা অনেক কাজের সঙ্গে বহু বছর ধরে কলকাতায় কাজ করেন, কলকাতা নয় কলকাতায় বেস্ট, ওনারা বিভিন্ন জায়গায় কাজ করেন, উনি আমাদের মধ্যে রয়েছেন। আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে ওয়েলকাম করছি, ছোট্ট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমরা নেক্সট একটু তাড়াতাড়ি করতে হবে, কারণটা হচ্ছে যে অনেকেই রয়েছেন, তারপর আমাদের পূর্ণেন্দুদা উনি সামেশন করবেন পুরো ব্যাপারটা। আমি অরূপকে ডেকে নেব, ঠিক আছে? অরূপ খুব সংক্ষেপে যেটা নিয়ে অরূপ কাজ করছে বহুদিন ধরে, যে মুভমেন্টের সঙ্গে যুক্ত, সেই সম্বন্ধে কিছু বলার জন্য, এবং স্পেশালি কনজিউমার অ্যাঙ্গেলটাকে মাথায় রেখে। নমস্কার, সরাসরি বিষয়টাতে যাওয়ার চেষ্টা করছি। আমাদের সংগঠনের নাম মহাত্মা গান্ধী গ্রামোদ্যোগ সেবা সংস্থান ফাউন্ডেশন, খুব ছোট্ট একটি সংগঠন। আমরা পশ্চিমবাংলার পুরুলিয়ার মানবাজার 1 ব্লকের একটি আদিবাসী পাড়া টুকা গ্রামে কাজ করছি। আমাদের যে কাজটা একটা পরীক্ষামূলক কাজ, এবং ভারতবর্ষের আরো দুটো প্রান্তে এই একই পরীক্ষা চলছে। এখানে মূলত যেহেতু আজকে ক্রেতারা রয়েছেন, তাদের সামনে এই প্রশ্ন বা বিষয়গুলো রাখবার একটা সুযোগ পাওয়া গেছে। তার জন্য সুস্থায়ী কৃষি পরিবার, ডিআরসিএসসি, জীবিকা এবং আপনাদের সকলকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, আমরা শহরে বসে যাই ভাবি না কেন, এটা বাস্তবতা যে গ্রামে কৃষকরা আর চাষ করতে চাইছেন না, আর যারাও বা চাষ করছেন তারা এটা একদমই চাইছেন না তাদের ছেলে মেয়েরা চাষ করুক, এটা তারা চাইছেন না। একই পরিস্থিতি আরেকটা বিষয়ের উপরে, অন্যের পরেই তো আসে বস্ত্র এবং তারপর বাসস্থান। আমরা মূলত এই বস্ত্রের উপরে কাজটা করছি। সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের বস্ত্রের একটা বিরাট ঐতিহ্য এবং বাজার থাকা সত্ত্বেও আজকের যুগে কিন্তু বাংলার এবং ভারতবর্ষের অধিকাংশ স্থানেই তাঁতিরা তাঁত বুনতে চাইছেন না, তাদের পরিবারের লোকজন আর তাঁতে যুক্ত হচ্ছেন না। সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিস্থিতিতে আমরা পুরুলিয়ার মানবাজারের ওই টুকা গ্রামে যে পরীক্ষাটা শুরু করলাম, সেটা হচ্ছে আদিবাসীদের দিয়ে আমরা তাঁত বস্ত্র বোনাতে পারবো কিনা। এই একই পরীক্ষা ভারতবর্ষের আরো দুটো জায়গায় বলেছি, একটা গুজরাটের আদিবাসী একাডেমি বড়োদার কাছে, এবং আরেকটি ডক্টর সব্যসাচী রায় বলার সময় বলেছেন
চিত্ততোষ গাঙ্গুলি অন্ধ্রপ্রদেশে করছেন, টিম্বাকটু কালেকটিভ তারাও এই একই পরীক্ষা নিরীক্ষা করছেন যে এটা সম্ভব কিনা। আজকে ঘটনাচক্রে এখানে উপস্থিত আছেন তাদের 3 জন প্রতিনিধি। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই। তারা প্রথম এই ধরনের কোনো অনুষ্ঠান আলোচনাতে বা জৈব সম্বন্ধে একটা ধারণাতে আসবার সুযোগ পেয়েছেন। আর তার সাথে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রায় 120 বছর পর ওই টুকা গ্রামে আমরা নীল চাষ শুরু করেছি। আমরা প্রথমে 2টো তাঁত দিয়ে শুরু করেছিলাম, বর্তমানে 16টা তাঁতে ওনারা কাপড় বুনছেন। এবং এই কাপড়ের যেটা মূল বৈশিষ্ট্য যেটা আমরা ক্রেতাদের কাছে আজকে রাখতে চাইছি সেটা হচ্ছে আমরা যে জামা কাপড় পরে মূলত এখানে এসেছি, এই জামা কাপড়ে পলিয়েস্টার আছে, পার্সেন্টেজ কম বেশি। যাদের কাপড়টা একটু বেশি দামি, বেশি নামি ব্র্যান্ড, তাতে পলিয়েস্টার কম আছে, কিন্তু আছে। কারণ হচ্ছে যে সুতোটা তৈরি হচ্ছে যে টেকনোলজিতে, সেই সুতোটা তৈরি হতে গিয়ে তাতে পলিয়েস্টার মেশাতে হচ্ছে। আর আমাদের শহরের প্রায় প্রত্যেকের বাড়িতেই এখন ওয়াশিং মেশিন আছে। আমাদের আর রোজকার জল কাচার ব্যবস্থাপনা নেই। তো যখন আমরা এই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুচ্ছি, মাইক্রোপ্লাস্টিক ফর্মে ওই প্লাস্টিকটা জলের সাথে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। আর ওই মাইক্রোপ্লাস্টিক আমার চাষের জমিকে দূষিত করছে, আমার জলকে দূষিত করছে, এবং ভয়ঙ্কর যে বিপদটা করেছে যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, কারণ সেটা অনেক দূরে হচ্ছে, সমুদ্রের তলদেশের বাস্তবতন্ত্রকে প্রায় অনেকটা বদলে দিয়েছে, ইকোসিস্টেমকে বদলে ফেলেছে। যার ফলে আজকের এই যে আমরা বারবার বলছি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার একটা অন্যতম কারণ ওই দূর সমুদ্রের তলদেশের যে ব্যবস্থাপনা সেটা নষ্ট করে ফেলেছে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কৃষকরা চাষ করতে চাইলেও যদি আবহাওয়ার এরকম বারে বারে পরিবর্তন হতে থাকে, গরমের সময় যদি গরম ঠিক মতো না হয়, বর্ষায় যদি বর্ষা ঠিক মতো না হয়, শীতে ঠিক মতো যদি শীত না আসে, কৃষক চেষ্টা করলেও, তার ইচ্ছে থাকলেও তার পক্ষে জৈব চাষ করা সম্ভব হবে না। কারণ পোকামাকড়ের আক্রমণ প্রচন্ড হারে বেড়ে যাচ্ছে। তাকে কি করে সে কমব্যাট করবে? নদীগুলোতে বাঁধ হচ্ছে, আমাদের গ্রামের পাশ দিয়েই চলেছে চাকা নদী, কিন্তু সেই নদীটাকে আমরা ব্যবহার করতে পারছি না চাষের জন্য। এবং আমরা সেখানে নীল চাষকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করছি না, কারণ আমরা 3 বছর ধরে প্রচুর বিতর্ক চলেছে আমাদের গ্রামে। কারণ আমাদের একটা ধারণা নীল চাষ করলে জমি নষ্ট হয়, আরেকটা ধারণা গান্ধীজি আন্দোলন করেছিলেন, নীল বিদ্রোহ হয়েছিল, ফলে নীল আমাদের জন্য উপকারী নয়। আমরা যেটা ওনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, ওনাদেরকে বলবার চেষ্টা করেছি যে পরীক্ষাটা ওনারা করছেন। মানিক মুর্মু এখানে উপস্থিত আছেন। মানিক মুর্মু হচ্ছেন প্রথম চাষী যিনি আমাদের কথাতে ভরসা করে নীল চাষটা করেছিলেন। এবছর আরো অনেকজন করছেন। এখানে তার সঙ্গে উপস্থিত আছেন শিবানী জিলাপি মাহাতো আছেন। এখানে উপস্থিত আমাদের সাথে রয়েছেন রেবতী মাহাতো। এরা সকলেই নীল চাষ করছে। সেখানেও একটা বিষয় যে আমরা খুব রংচঙে জামা কাপড় পরতে পছন্দ করি, এবং এখানে এসেওছি আমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর রঙের জামা কাপড় পরে, কিন্তু এই রং এটা পুরো কেমিক্যাল রং। এবং দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর পৃথিবীর আরেক প্রান্তের যে কোম্পানিগুলো, মূলত জার্মান এবং আমেরিকান কোম্পানিগুলো, তারাই বিভিন্ন ধরনের রংকে ব্যবহার করা শুরু করায়। আমাদের রাজ্যের একসময় শালকিয়াতে প্রচুর জামা কাপড় রং করার কাজ হতো। জমিগুলো নষ্ট হয়ে গেছে রেডিওয়ার, আজকে ওখানে বসতি হয়ে গেছে, তাই চাষ হয় না। রাজস্থানের সমস্যা তৈরি হচ্ছে, জয়পুরের পাশে যেখানে রং করা হচ্ছে সেখানে জমি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে বজবজে ঘটছে ঘটনা, বাংলাদেশে ব্যাপকভাবে ঘটছে। ফলে আমরা প্রাকৃতিক রঙের প্রচলন ফিরিয়ে আনবার চেষ্টা করছি। আমরা নীল চাষ শুরু করেছি। আশা করছি এবার পুজোতেই আমাদের জৈবহাটের 6 নম্বর ঘরে ডিআরসিএসি এবং জীবিকা সোসাইটির সাথে সাথে আমাদের কাপড় জামাও পাওয়া যায়,
কিন্তু আমাদের কাপড় জামাগুলো আপনাদের খুব পছন্দ হয় না, কারণ খুব সাদা রঙের জামা কাপড়। আমরা এই রঙের ব্যবহারটা আগামী 6 মাসের মধ্যে, কারণ রং চাষ শুরু হয়েছে, তার থেকে রং বার করা, সুতোয় রং করা, তাই দিয়ে কাপড় বোনা, এই কাজটা আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি। আর তার সাথে ডক্টর সব্যসাচী রায় আমাদেরকে উৎসাহিত করেছেন। ওটার কথাটা আমি লেগে থাকার ব্যাপার নয়, ওটা আমরা চেষ্টা করছি। উনি খাবারেও রংকে ব্যবহার করতে বলছেন, খাবারের রংটাও যাতে প্রাকৃতিক রং হয়। খাবারের রংটাও আমরা কেমিক্যাল ব্যবহার করছি, আমরা কেক খাচ্ছি, প্যাস্ট্রি খাচ্ছি, এবং খুব অদ্ভুত ভাবে দেখলাম ইউরোপের দেশগুলোতে যে রং ব্যবহার হয়, এই বহুজাতিক কোম্পানিগুলি যে রং ব্যবহার করছে, যে ফ্লেভার ব্যবহার করছে, আমাদের দেশে সেটা বদলে যাচ্ছে। আমাদের দেশে ম্যাগি যে রং ব্যবহার করছে, কোকাকোলা যে রং ব্যবহার করছে, তার সাথে আমেরিকাতে কোকাকোলা যে কোক বানাচ্ছে তার রং বদলাচ্ছে। তাহলে আগামী প্রজন্মকে আমরা যেমন একদিকে বিগ বাস্কেটের সাথে, ব্লিঙ্কিটের সাথে লড়াইয়ের কথা ভাবছি, কি করে বাজারকে দখল করতে পারবো, তার পাশাপাশি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, 5টা বিষয়ই আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা, কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলো এত আকর্ষণীয় হচ্ছে, প্যাকেজিং এমন সুন্দর রং দেওয়া হচ্ছে খাবারে, এমন সুন্দর ফ্লেভার দেওয়া হচ্ছে, বাচ্চারা ওটাই খেতে চাইছে। আমাদের গ্রামে খুব ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা শহরের কথা তো জানি সবাই, কিন্তু গ্রামেও কুরকুরে খেতে চাইছেন সবাই, তারা কিন্তু হাতের তৈরি মোয়া খেতে চাইছেন না। আমরা মিটিং এ চালু করেছি গ্রামে, তোমাদেরকে মোয়া বানিয়ে নিয়ে আসতে হবে, ওই মোয়া আমরা ভাগ করে খাবো, আমরা কুরকুরে খাবো না। তা আমাদের কাছে ওই প্রথমেই বলছিলেন যেটা একটা আন্দোলন, জৈব একটা আন্দোলন, জৈব একটা শুধু ব্যবসা নয়, একটা ব্যবসা নিশ্চয়ই করতে হবে জৈব, কিন্তু এটা আন্দোলন, এটা জীবন দর্শনের আন্দোলন। এটা আমার নিজের জীবনকে আরো সুন্দর সুস্থ করতে গেলে আমার সকলকে সুন্দর সুস্থ রাখতে হবে, এই বোধের আন্দোলন। আর আবার সবাইকে বলছি যে খুব ভালো লাগছে, অনেকদিন পর আমরা অনেক মানুষজন একসঙ্গে হয়েছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আর বিশেষ করে এই প্রোগ্রামটা যাতে হয় ভালো করে, তার জন্য দুজনকে বলতেই হবে, পূর্ণেন্দুদা এবং দোলা সেন আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছেন, উৎসাহিত দিয়েছেন এই প্রোগ্রামটা করার জন্য। আমরা বলছিলাম এই বর্ষাকালে পারবো না, তার জন্য ওনাদের কাছে আমাদের নমস্কার। ধন্যবাদ অরূপ। অরূপ সম্বন্ধে আলাদা করে আমি বলতে চাই না, কারণ হচ্ছে উনি অনেক কাজের সঙ্গে যুক্ত এবং তার মধ্যে বস্ত্র একটা, ঠিক আছে। আমি চলে যাচ্ছি এবার আমাদের এই যে প্রজেক্টটা চলছে ডিআরসিসি, যে বলছিলাম হারিয়ে যাওয়া ফসল এবং সেটাকে রিভাইভ করা, সিড টু কনজিউমার চেনে নিয়ে আসা, কি ধরনের মার্কেট হতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা সাপোর্টেড বাই আমাদের যে সুইস গভর্নমেন্টের প্রজেক্ট চলছে, সুইসেডের প্রজেক্ট চলছে, এবং সেটার মাধ্যমেই আমি আমাদের সুইস এডের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, যিনি প্রজেক্টটা দেখেন, আমাদেরকেও গাইড করেন, মিস্টার সাগর প্রসাদ মহান্তি, উনি এসছেন। আমি ওনাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য ক্যাম্পেইন নিয়ে বা মার্কেট প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে। সাগর প্লিজ। একটা একটু দোলা দিয়ে আমাকে বললেন যে যারা একটু দাঁড়িয়ে আছেন তারা একটু, এখানে চেয়ার রয়েছে কিন্তু এবং আমরা সবাই সমান এবং এখানে এসে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, So my apology to speak in English and Hindi because I don't know the Bengali. I'm trying to learn Bengali and I commit कि एक साल के बाद मैं Bengali सीख के भी बोलूँगा. So guests on the dais, ladies and gentlemen, the consumers, producers, DRCC members, and all the journalists, those who are here, my congratulations to them for organizing such a beautiful events. So since I'm listening a lot of things around organic, safe food, but let me clarify what the suicide agenda is here. No doubt organic is good for health. So we are more on the promoting the organic food and everything. But when we
talk about the farmers, organic is very a narrow concept. Organic is just a practice, replacing synthetic and chemical fertilizer with the natural food. But at the suicide, we are always recognize the farmer seed. Farmer seed, people are telling about Dudheswar rice. Do any scientists invent this Dudheswar rice? No, it's a farmer seed. Kalimug, Halimug, it's yours, farmer's native varieties. So, suicide is priority to promote this type of seeds, bringing them to the consumer plates. When you talk about the organics, no doubt this नहीं बोलना चाहिए, but reality is that कि this company, as those who are promoting these chemical fertilizers, they simply shift to the organic. Again, what they are producing and selling this kind of organic pesticide and fertilizer to the market. Again, they are the gainer. When the entire flow is going on the market, सब बोल रहे हैं कि अच्छा खाने के लिए organic खाना जरूरी है. We are also accept organic खाना. But who are the gainer on that? आज के तारीख में कोई ऑर्गेनिक चीज को खरीदने के लिए फ्रॉम द फार्मर्स जब हम बोलते हैं, सो मोस्टली दे आर डिपेंड अपॉन द मार्केट टू बाय दिस ऑर्गेनिक इनपुट्स. क्योंकि आज के तारीख में घर में और गाय और बकरी और भैंस वो कम हो गया है ड्यू टू डिफरेंट फैक्टर्स एट दैट. सो इसको देखते हुए व्हाट वी थिंक कि नहीं अभी सॉरी आई मिस आउट. It's very critical to also see that कि एक फार्मर का दुख कहाँ पे होता है. फार्मर इज डिपेंडेंट टोटली ऑन द मार्केट. जब भी हम उनको बोलते हैं कि यू ग्रो द ऑर्गेनिक, देन ही आल्सो रश टू बाय द ऑर्गेनिक इनपुट, सीड, फर्टिलाइजर, एवरीथिंग. व्हेन यू आस्क देम टू ओके कुछ खेती करने के लिए पैसा जरूरी है, सो वेयर दे हैव टू गो, आइदर दे हैव ओन और कुछ लोकली दे आर आल्सो taking money from the lenders, and that also cost a lot of interest. And again by virtue अगर market चल गया, they are gainer. अगर market डूब गया तो again that also comes to the farmers. So यहाँ पे क्या होता है कि farmer के ऊपर whole stress is the farmers, and we are the promoters or we are the ecosystem players. We are speaking lot of things, but reality the farmer is not much gainer at that. इसको देखते हुए वी आर ऑलवेज टेकिंग कि नो, अगर फार्मर को आज के तारीख में जिंदा है या फार्मर सीड को बचाना है तो लेट्स वर्क ऑन द प्रोमोटिंग द फार्मर सीड वेराइटीज, जहां पे हम देसी बोलते हैं. अगर ये देसी अगर नहीं बचेगा तो अगेन फार्मर मेनली डिपेंड ऑन द मार्केट टू बाय एवरीथिंग. तो जब बाजार का चीज आता है वो फार्मर का शेयर थोड़ा कम हो जाता है उसमें. तो दैट्स व्हाई हम इन दिस प्रोजेक्ट और सुइसाइड में वी आर वर्किंग इन उड़ीसा, वेस्ट बंगाल, कर्नाटक, छत्तीसगढ़, जहां पे आज की तारीख में ऐसे कुछ बीज या कुछ सीड बचे हैं. सो लेट देम टू अलाइव इन द कॉन्टेक्स्ट ऑफ दिस आर्ट. अगर हम इसको छोड़ देंगे शायद कोई बड़ा कंपनी कल उसको जेनेटिक मॉडिफिकेशन करके बोलेगा दिस इज आवर सीड्स, and they are 100% right because they have a lot of money on that. My farmers, they don't have money, my seeds, but they have care about their seeds. वो सीड को जब रखते हैं उसमें उसका सेंटिमेंटल इमोशन सब भरता है, and that creates us to work here. So this is very important because the two dignitaries are very important persons here. My didis are, my dadas are there, who we thought कि no, our voice has to be gone to that level कि अगर आज के तारीख में सीट जीतेगा तो देयर इज नीड टू रिवाइव द कम्युनिटी सीड बैंक्स. आज के तारीख में भी यू कैन गो टू द हिंगलगंज, पत्थर प्रतिमा, वेयर दिस DRCC पीपल वर्किंग, दे प्रिजर्विंग सम काइंड ऑफ दिस लोकली सीड्स. एंड आज के तारीख में भी अब 1000 समथिंग सम नंबर्स ऑफ सीड प्रिजर्व इन आवर प्रोजेक्ट एरिया बाय द फार्मर्स. 17-18 किस्म का पल्सेस वी हैव ट्राइड इन द हिंगलगंज. डिफरेंट रिसर्च करके देखे हैं कि ये सीड यहाँ पे काम करता है कि नहीं. सो दीज आर ऑल फार्मर सीड एंड ऑल ऑफ दैट कैन टेल मोर ऑन दैट. बट आज के तारीख में वही है कि आज जितने भी आप रेडी टू ईट एंड रेडी टू कुक फूड देख रहे हैं, दैट इज ऑल ऑफ द नॉट फार्मर वेराइटी सीड्स. वो नहीं है. अब जो भी कुरकुरे के बात कर रहे हैं या पेप्सी के बारे में, लेस के बारे में हम बात कर रहे हैं. लेस पेप्सी बोला कि मैं करूंगा, बट आई हैव माय ओन सीड, माय ओन जर्मो पोटैटो.
वो फार्मर के सीड नहीं ले रहा है, इवन दे डोंट प्रोक्योर द वेस्ट बंगाल पोटैटो, उनका एजेंडा इज डिफरेंट। तो अभी ये है कि अगर हम उस सीड, इस वेराइटी या इस सीड को, इस प्रोडक्ट को कंज्यूम नहीं करेंगे तो मेरा जो फार्मर है या ये जनरेशन में जो फार्मर है वो सीड बचा के रखे, वो शायद नेक्स्ट जनरेशन में वो नहीं आए। So I request also Supalwang, your director here, can you give us a dedicated space where this kind of desi seed variety or desi seeds can, desi product, desi produce can be also available to the consumer. जब आप बोलते हैं ना कि दूधेश्वर चावल, अगर ये दिमाग होगा कि नहीं दिस इज फॉर द सीड, यहाँ पे दूधेश्वर मिलेगा, काली मूंग मिलेगा, हाली मूंग मिलेगा, ये सुंदरबन का हेरिटेज लैंड में जो भी देसी वेराइटी है वो आपको यहाँ पे मिलेगा, लेट्स डिमांड दैट ऑल्सो। तो फिर मजा आएगा मार्केट में कौन चैंपियन बनता है। अगर मैं फार्मर को पैसा नहीं दूंगा और बोलूंगा कि भाई तू ये कर, कल वो मुझे बोले दादा मैं कर दिया हूँ आपने को बोलने के लिए, बट मैं नेक्स्ट टाइम में नहीं करूंगा क्योंकि मेरे सीड का कोई आगे नहीं जाता है। सो बीइंग ए कंज्यूमर पर्सपेक्टिव यू आल्सो अंडरस्टैंड कि व्हाट वी आर ईटिंग। कोई फॉलो तो हुआ है ना जो हमको फूड लिटरेसी के बारे में बोल रहे थे, वी आल्सो लिसन फॉर देम। तो कंज्यूमर के लिए ये भी इम्पोर्टेंट है कि इस तरह का खाना वो खा रहे। नो डाउट ऑर्गेनिक फूड, दिस एग्रो इकोलॉजिकल ग्रोन फूड, दिस सिंथेटिक फर्टिलाइजर फूड, दैट्स अ लॉट ऑफ quality, lot of awareness is required from the consumer view, and this is the forum what we promote at the कि unless until हम लोग हैंड्स टू हैंड नहीं मिलाएंगे, शायद ये जो पैगाम है या जो मूवमेंट के बारे में हम बात कर रहे थे ये आगे नहीं जाएगा। Being a suicide small organization or agency supporting some पीपुल्स और सम फार्मर ऑन दैट, बट ये छोटा छोटा भारत जैसे कंट्री में ये छोटा इनिशिएटिव करके मिल जाता है, वो दिखाई नहीं देता है। सो नोबडी इज टेकिंग होता है, बट बाय फॉर्चुनेट गवर्नमेंट आल्सो कम आउट दिस नेचुरल फार्मिंग, प्रमोटिंग नेचुरल फार्मिंग। अगर वहीं पे भी है कि नेचुरल फार्मिंग में वही बोलते हैं कि ऑर्गेनिक करो, बट सीड, फार्मर सीड को अभी इसमें इंक्लूड नहीं कर रहे हैं। सो वी आर वर्किंग ऑन दैट कि हाउ दिस फार्मर सीड कैन ऑल्सो come to that policy level system. So ये मेरा 2-3 दरखास्त था, and this is my also take away from this. सब हम hands to hand मिलाएंगे, शायद जो आगे का रास्ता हम मिलके बैठेंगे वो बहुत अच्छा होगा। थैंक यू। जय। थैंक यू सागर, he is helping us actually. সাগর আমাদের সঙ্গে রয়েছেন প্রজেক্টের সঙ্গে, অনেক আলাপ আলোচনা হয়, অনেক সময় যুক্তি তর্ক বেঁধে দেয় সাগরের সঙ্গে আর কি। কিন্তু একটা জায়গায় আমার মনে উনি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কথা বললেন, সেটা হচ্ছে আমি যদি বীজকে মানে চাষির তো মেন ঢালতলাটাই হচ্ছে বীজ, সেই বীজটাকে যদি আমি ঠিকঠাক না রাখতে পারি প্রোডাকশন পরে আসে অ্যাকচুয়ালি। এবং সেই বীজ নিয়ে যেটা নিয়ে আমরা কাজ করছি একটু বলি, সেটা হচ্ছে যে বীজের এই কনজারভেশন, মানে যেগুলো ট্র্যাডিশনাল ল্যান্ড রেসেস, মানে যেগুলো ভ্যারাইটি, তার হচ্ছে কনজারভেশন, এক্সচেঞ্জ এবং বিজনেস ডেভেলপমেন্ট। এবার আমরা আস্তে আস্তে বিজনেস ডেভেলপমেন্টের কথা ভাবছি। সেই অ্যাঙ্গেলেই বোধহয় সাগর বলছিলেন সুফল বাংলা পিডি সাহেবকে কি আমরা এরকম ভাবতে পারি কিছু কিছু জায়গায় অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গলে যদি প্রোডাক্ট বা প্রডিউসের সঙ্গে যদি বীজকেও আমরা প্রমোট করতে পারি আস্তে আস্তে আর কি। সেরকম চিন্তা ভাবনা রয়েছে, আমি জানি না, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। আমাদের মনে আমরা অনেক অনেক সুন্দর অনেক মানে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম সকাল থেকে এবং আরো শুনবো হয়তো, কিন্তু অনেক সময় শুনতে শুনতে আমাদের হয়তো খুব ডিফিকাল্ট, শোনাটা খুব ডিফিকাল্ট। এবং আমার মনে হয় একটু পরের দিকে আফটার টি ব্রেক বা আফটার হেলথ ব্রেক আমরা কিন্তু অনেকটা অন্য একটা শ্রেণীর কাছ থেকে শুনবো যারা এই প্রজেক্টের একটা বা এই মুভমেন্টের একটা অংশ, তারা হচ্ছে রিটেলার্স এবং কনজিউমার্স, সেটা একটু পরে আসবে ব্যাপারটা। এই মুহূর্তে আমি আমাদের শ্রদ্ধেয় পূর্ণেন্দুদাকে বলবো, কারণ উনি খুবই ভালো পুরো ব্যাপারটাকে মাথা থেকে, দর্শনের ব্যাপারটা উনি কিন্তু অসাধারণ আর কি। এই যে সকাল থেকে যে আলোচনাগুলো হলো তার কি পয়েন্টস গুলো একটু সাবমিশন করতে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার সত্ত্বেও নিয়ে এসছেন, মনোযোগ দিয়ে শুনছেন, আমি দেখছি উনি প্রত্যেকটা পয়েন্টও নোট করেছেন। পূর্ণেন্দুদা একটু ইয়ে লাগবে মাইকটা। ঠিক আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে যে
সেটা হচ্ছে যে আমাদের বোধহয় এই টিভিটা চলবে, মানে একসাথে আমরা শেষ করবো আর কি, কন্টিনিউ করলে ভালো হয়, মাঝখানে ব্রেক করলে আবার একটা নষ্ট হয়ে যায়। তো একটা রিফ্রেশমেন্টের ব্যাপার চলছে আর কি, তো সেটা চলতে চলতে আমরা এগোতে থাকি আর কি, সেটা উনি বললেন আর কি। যদি রেজিস্ট্রেশন এখানে না হয়ে গিয়ে থাকে, রেজিস্ট্রেশনটা করলে সুবিধা হবে, তার সঙ্গে একটা কুপন রয়েছে, তো যদি কেউ না করে থাকেন পরে করে নিতে পারবেন, কিন্তু প্লিজ এনশিওর যে আপনি রেজিস্ট্রেশন করেছেন। থ্যাংক ইউ। নমস্কার। সকাল থেকে অনেক আলোচনা হয়েছে, অনেকগুলো বিষয় সামনে এসছে। আমি মূল কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে গোটা আলোচনাটাকে রাখার চেষ্টা করছি। প্রথম বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে আমরা মার্কেটিং এর উপর একটু জোর দিতে চাইছি। মার্কেটিং নিয়ে আমরা অনেক কথা বলছি। তো দেখুন, উদ্বৃত্ত ফসল মানুষ যখন উৎপাদন করতে শুরু করলো, তখন থেকেই সেই উদ্বৃত্তটা বেচার একটা জায়গা, এটা মানুষেরই আবিষ্কার, মানুষই করেছে। এটা কেউ খুব একটা বুদ্ধিমান লোক বিরাট কিছু স্ট্র্যাটেজি, বিরাট কিছু পরিকল্পনা করেছে এরকম নয়। তাহলে এই যে বাজার ব্যবস্থার যে ধারাবাহিক বিকাশ, সেই ইতিহাসটা সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা উচিত। আজকে এইটা দেখে যে জোম্যাটো বা আরো যারা এই যে রাত 1:30টার সময় কেউ কিছু চাইলো তার ঘরে পৌঁছে দিচ্ছে, তো আমি বলবো যে সেই গার্জিয়ানদের এটা প্রশ্রয় দেওয়া উচিত না। এটা স্বাভাবিক সময় নয়। এই স্বাভাবিকতা তাকে বিনষ্ট করার যে মাল্টিন্যাশনাল পরিকল্পনা, এই পরিকল্পনাটার বিরুদ্ধেই আমাদের থাকা দরকার। এইটা না হলে আমাদের সমস্যা যেটা দেখা দেবে সেটা হচ্ছে যে সময়ের কাজ আমরা সময়ে করব না। আমার যখন মনে হবে এইটা সময়, তখন আমি করব, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিষয়টা আমাদের একটু ভাবা উচিত। দ্বিতীয় বিষয় যেটা এসছে সেটা হচ্ছে, ধরুন মার্কেটিং বিষয়ে যে মডার্ন মার্কেটিং সিস্টেম, আমার চাষবাস আছে বান্ধা বলে পড়ে, সেখানে আমরা আলোচনা করছি মডার্ন মার্কেটিং সিস্টেম নিয়ে। যে কৃষক, সে এখনো জানে না যে এই মার্কেটিং ব্যবস্থাটার সাথে কাদের কি স্বার্থ জড়িত আছে। যে উৎপাদন করবে এবং বিক্রি করবে, তার মালটা বিক্রি হবে, তাতে কারা কারা লাভবান হচ্ছে। আমরা ইন্টারমিডিয়ারি শক্তির কথা বললাম, কিন্তু সব থেকে লাভবান হচ্ছে কারা? সব থেকে লাভবান হচ্ছে মার্কেটগুলো যারা পরিচালনা করে, সেই পরিচালকরা, তারা হচ্ছে সব থেকে লাভবান হয়। মার্কেট সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে আমার মনে হয় চাষিদের শেখানো উচিত যে আপনারা আপনাদের জায়গায় মার্কেট তৈরি করুন। সেখানে যে মার্কেট আছে, সেই মার্কেটে আপনার মাল নিয়ে যান। সেটা দেখলেই লোকেরা বুঝবে যে আপনার মালটা অন্যদের থেকে অনেক সবুজ, অন্যদের থেকে দেখতে অনেক সুন্দর, এবং সেটা যদি সে একটু মুখে দিয়ে দেখে, তাহলেই সে বুঝতে পারবে তার টেস্ট কত ভালো। তাহলে ধরুন চাষিরা যেখানে চাপটা শেখাচ্ছি কর্পোরেট মার্কেটিংয়ের কথা, আসল কথা হচ্ছে চাষিরা তার গ্রামে সে মার্কেট তৈরি করতে পারবে কিনা। চ্যালেঞ্জটা এখানে। তাকেই মার্কেট তৈরি করতে হবে চালু মার্কেট ব্যবস্থার মধ্যে।
সেটা কলকাতা শহরেও হতে পারে, অন্য কোথাও হতে পারে। আমরা এখানে এই যে আমাদের অর্গানিক হাট, এইটা আমাদের হচ্ছে একটা শোপিস বলতে পারে, যে এইখানে সব জায়গার মালপত্র আসবে, সেগুলো কিরকম লোকে দেখবে, সেগুলো কোথায় তৈরি হয় এটা মানুষ জানবে, এবং আমরা বলবো যে আপনারা সেই সমস্ত জায়গাগুলো দেখে আসুন, কনফিডেন্স আপনারা আর্ন করুন। এই যে মার্কেটিং ব্যবস্থা, এটা হচ্ছে আমি বলবো অনেকগুলো মার্কেটিং ব্যবস্থার আলোচনা হল, কিন্তু একটা মার্কেটিং ব্যবস্থার আলোচনা আমরা করি, সেটা হচ্ছে পিপলস মার্কেট। পিপলস মার্কেটটা হচ্ছে আসলে চাষিদের মার্কেট। সেখানে অন্য কেউ লাভবান হবে না, চাষিরাই লাভবান। এই পিপলস মার্কেট বা ফার্মার্স মার্কেট, আমরা ধরুন ফার্মার সিড নিয়ে অনেক আলোচনা করি। আচ্ছা, ফার্মার সিড তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মাটিটা যেখানে আমি ওই বীজ পুঁতব, সেই মাটিটা ধ্বংস হয়ে গেছে। তাহলে মাটির ব্যাপারে আমি ভাবলাম না আমি শুধু বীজ দিয়ে কি করব, ভালো বীজ নিয়ে কোথায় পৌঁছবো আমরা। তো এইরকম অনেকগুলো বিষয় আমাদের এসছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এসছে হেলথ। দেখুন, আমাদের পূর্বপুরুষরা তারা জানতে কোনটায় কি হয়, খাদ্য তালিকায় তারা সেইভাবেই ঠিক করতেন। যেমন ধরুন, এই ছোলা ভেজানো খাওয়া বা মুগ, যেটা স্প্রাউট বেরিয়েছে সেই ধরনের মুগ খাওয়া, ঠিক এইরকম অনেক ধরনের শাক আছে, যে শাকগুলো আমরা আগে পেতাম, এখন সেই শাকগুলো পাওয়া যায় না। শাক চাষ করতে হয়, কলমি শাক এখন চাষ হচ্ছে, আর এই কলমি শাক সাধারণভাবে মাঠে ছড়িয়ে থাকত। একটা জলা জায়গায় 13-14 রকমের শাক হয়, কেউ সেগুলো লাগাতে যায় না, কেউ তার বীজ সংগ্রহ করে না, কেউ তাতে সার দেয় না। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যা উৎপন্ন হয়, আমরা সেগুলোকে অবহেলা করি। ধরুন, ডুমুর সবাই জানে যে ডুমুর অতি উপাদেয় শরীরের পক্ষে, খাওয়ার পক্ষে। এখন সমস্যা হচ্ছে ডুমুর কাটবে কি? এই যে ডুমুর কেটে সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া, তো আমাদের এখানে কেউ দেখান না যে ডুমুরটা এইভাবে কাটতে হয়, যে ডুমুরটা 4-5-6 পাশ দিয়ে কেটে তার ভেতরে একটা ছক্কার মতো সেটা বেরোবে, সেইটা বাতিল। আর এই বাকিগুলো সেগুলো খাওয়ার। একটু শক্ত ডুমুর থাকলে সেটাকে ভালো করে সেদ্ধ করতে হয়, আর যেগুলো নরম বা কচি ডুমুর সেগুলো সেদ্ধ করতে হয়, তার কারণ সেগুলো কম সেদ্ধ হয়। তাহলে ধরুন, ডুমুর খাওয়াটাও আমরা শেখাতে পারি। ঠিক এইরকম এখানে অনেক কথা এসছে। থোর, এখন ধরুন একটা কলা গাছ, সেই কলা গাছে থোর, ডাঁটা কলা গাছে নানা রকম থোর হয়। আমাকে যদি কেউ কাঁচকলার থোর খেতে বলে, আমি খাবো না, আর জিনিস খাবো। কিন্তু আমি কাঁঠালি কলা, ঢিবলে কলা, তার যে থোর, সেগুলো আমি খাবো। তাহলে এইগুলো সব আমাদের বলতে হবে যে কোনটা কি, এবং সেগুলো খেলে আমরা বুঝবো যে বাজার থেকে যে জিনিস আমরা খাই তার থেকে এগুলো টেস্ট ভালো। যে কোনো আপনি সবজি বলুন, যেগুলো আমরা প্রসেস করে নিয়ে আসছি, সেই সমস্ত কিছুরই মানুষ বুঝবে। সার্টিফিকেটটা দেবে কে? সার্টিফিকেট দেবে যিনি খাবেন তিনি। যে আমার এখান থেকে একটা কুমড়ো নিয়ে গেলে সেই কুমড়োটার টেস্ট আর বাজার থেকে কুমড়ো কিনে খেলে তার টেস্ট আকাশ পাতাল তফাৎ। সেটা বুঝবে কি করে? বুঝবে জিভে খেলে। যারা অর্গানিক প্রোডাক্ট খান তারা অন্য কোনো প্রোডাক্ট খেতে চাইবেন না।
এটার বিষয়টা এরকম না যে সবসময় সুগন্ধি চালের দিকে আমাদের যেতে হবে। আমাদের দেশি চাল, এবং সেটাও শুধু দুধেশ্বর না, আরো বহু ধরনের দেশি চাল আছে। আমাদের এখানে এরকম ধান হতো, যে ধান জল যত বাড়ছে ধানটাও তত বাড়ছে। এখন সেই বড় ধানের গাছ আমরা দেখতে পাই না, সেগুলোকে খুঁজে বার করতে হবে। আবার পাটনাই ধান বলে একটা ধান তার আগে চালু ছিল দক্ষিণ 24 পরগনা, সেটা মানুষের থেকেও লম্বা হতো। এখন ধরুন চাষের পদ্ধতি পাল্টাচ্ছে। চাষের পদ্ধতিতে মানুষকে, চাষিদের শেখাতে হবে যে একটা হচ্ছে জলাভূমিতে আমরা কি করে ভালো চাষ করতে পারি। ভালো চাষ বলে কি, চাষির লাভ হবে। চাষির লাভ হবে কিসে? চাষির লাভ হবে তার ক্ষতি যদি কম হয়, তাহলে চাষির ক্ষতি কোথায় কোথায় হয় এইটা আমাদের প্রধানত ভাবতে হবে। চাষির ক্ষতি না হলে চাষি চাষে থাকবে না, কে যেন একজন বললেন। তাহলে এত ধান, এত গম, এত ডাল তৈরি হচ্ছে কেন ভারতবর্ষে? কারা তৈরি করছে? সেগুলো কি মেশিনে তৈরি হচ্ছে? নিশ্চয়ই না। তাহলে চাষিরা তৈরি করছে, আমাদের দৃষ্টিটা সেখানে যায়। আমরা কজন গ্রামে গ্রামে ঘুরি, চাষিরা যেখানে চাষ করছে রোদে পুড়ে জলে ভিজে, সেটা আমরা কজন দেখছি? এটা তো প্রমাণ। আমরা শহরে বসে যা খাচ্ছি তার একটা বড় অংশ চাষিরা খেটে তৈরি করছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে কথাগুলো এলো, এই সবগুলোর মধ্যেই একটা বিষয় হচ্ছে তাদের মূল প্রতিপাদ্য কি? মূল প্রতিপাদ্য হচ্ছে মানুষ। আর মানুষ তখনই মানুষ যখন সে নিজেকে মনে করবে যে আমি প্রকৃতির দান। প্রকৃতির সাথে আমার সম্পর্ক যদি অচ্ছেদ্য না থাকে, তাহলে কোনো মানুষই ভালোভাবে বাঁচতে পারবে না, ভালোভাবে থাকতে পারবে না। প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হলে আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে, আমরা খারাপ খাবার খাবো। এবং আজকে ধরুন ফাস্টফুডের চাহিদাটা হচ্ছে কেন? তার কারণ এখন ঘরে ঘরে রান্না করার অভ্যাস শহরাঞ্চলগুলোতে এটা কমে যাচ্ছে। বাড়িতে যদি অতিথিরা আসেন, তাহলে একটা কোম্পানিকে ফোন করে দিলেই তারা খাবার দিয়ে যাবে। তো আজকে আমাদের যদি মার্কেট ধরতে হয়, তাহলে আমরা এরকম জিনিস কি তৈরি করতে পারি যে যেখানে খাদ্যের লিস্টে ডুমুরের ডালনা থাকবে, থোড়ের বড়া থাকবে? এগুলো আমরা কি এরকম কোনো কোম্পানি তৈরি করতে পারি? আমরা চাইলে নিশ্চয়ই পারি। তাহলে সেইখানে আমরা আমাদের যা যা ধরুন ঘরের তৈরি করা বড়ি, এইটা যদি তরি তরকারিতে দেওয়া যায় তার টেস্টটা পাল্টে যায়। এখন বাজারে যে বড়ি পাওয়া যায় তার বেশিরভাগটাই হচ্ছে তাতে নানা রকম অন্য জিনিস মেশানো। ডালের গুঁড়ো আর চালের গুঁড়ো এর তফাৎ, চালের গুঁড়োর দাম কম, ডালের গুঁড়োর দাম বেশি। তো ডালের গুঁড়ো দেবে কেন? সে চাল মিশিয়ে দেবে। আর আমরা নিজেরা যদি বানাতে পারি যে দেখুন অরিজিনাল বিউলির ডালের বড়ির টেস্ট কি হয়, এবং তাতে একটু হিং দিলে সেই টেস্টটা আরো কত বাড়ে। তা এইরকম ভাবে যদি আমরা ভাবতে পারি যে এখানে আপনারা অপ্রচলিত জিনিসের খাবার পাবেন এবং সেই খাবার আমরা তৈরি করছি, তো আমাদের এখানে আমরা ভাবি যে এই জৈব হাটে একটা এরকম খাবারের স্টল যদি তৈরি করা যায়, যেখানে আমরা মানুষকে টেস্ট করাতে পারবো যে এই ধরনের খাবারগুলো, এই যে দিদি বললেন, আমি বলবো যে সেগুলো আপনারা তৈরি করে সেই স্টলে নিয়ে আসুন। বিক্রি হবে, শুধু বিক্রি হবে না, তার প্রচারও হবে, সচেতনতাও হবে।
সচেতনতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সচেতনতা শুধু কি খাবো এটা নিয়ে নয়, সচেতনতা হচ্ছে আমি জীবনটা কি করে চালাবো। অর্থাৎ আমাদের জীবন, এই জীবনটা কি কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং কর্পোরেট কয়েকটা কোম্পানি তারা ঠিক করে দেবে? আমাদের এইটা ভাবতে হবে যে আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ তারা যেভাবে বেঁচে ছিলেন তারা কি খুব খারাপ ছিলেন? আবার তারা যা করতেন তার সবটাই কি ভালো ছিল? নিশ্চয়ই আমি বলবো না। আমাদের বাঁচতে হবে যেটা কোথা কি বেছে নেবো আমরা, সেটা হচ্ছে আমাদের অতীতের যা কিছু ভালো সেটাকে আমরা বেছে। এই এত যে আলোচনা হলো, সেই আলোচনার মধ্যে থেকে আমি এই সারসংগ্রহটা করতে চাইছি যে যা কিছু ভালো সেই ভালোগুলো আমরা গ্রহণ করব, সেটা অতীতের হোক বর্তমানের হোক। আমরা যা কিছু করব ভবিষ্যতের জন্য ভালো করব। এই যে মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ, এইটা যদি মানুষের চিন্তায় না থাকে তাহলে মানব সভ্যতা যেভাবে এগিয়েছে সেটা আর এগোবে না। আমরা মাঝে মাঝেই বলি সভ্যতা খুব সংকটে পড়েছে, খুব সংকট। রাজনীতিতে সংকট, ধর্মের সংকট, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংকট, সামাজিক সংকট, সব দিকে সংকট। কিন্তু আমরা সাথে সাথে কি কি ভালো আছে সেটা আমরা তুলে ধরি না। এইগুলো আমাদের বেছে নিতে হবে যে অনেক জিনিস আছে যেগুলো ভালো, আসুন আমরা সেইগুলোকে বেছে নিই। খাবারের ক্ষেত্রেও তাই। শুধু এইটা বললে হবে না যে অবহেলিত বা অব্যবহৃত যে সমস্ত জিনিস আছে আমরা সেইগুলো খাবো। আজকে এখানে যা খাওয়ানো হবে সেগুলো বেশিরভাগই অবহেলিত। তো আমরা সেগুলো খেলে আমরা বুঝবো যে খেতে কিরকম ভালো লাগে এবং সেগুলোকে আমরা আস্তে আস্তে মার্কেটিং এর জায়গায় নিয়ে আসতে পারি। এছাড়া অন্য যে আলোচনাগুলো এসছে সেটা হচ্ছে কেউ কেউ বললেন পরীক্ষামূলক কাজ। দেখুন, জীবনটাই একটা পরীক্ষা। সারা জীবন আমাদের এই পরীক্ষা দিয়ে যেতে হবে প্রতিটি ক্ষেত্রে। ছোট থেকে একটা বাচ্চা 4-5 বার আর আছাড় না খেলে সে হাঁটতে পারে না, এটা তার পরীক্ষা। স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা, সামাজিক পরীক্ষা নানা রকম, রাজনীতিতেও পরীক্ষা দিতে হয়। এই যে কোনো কিছু জীবনে সহজ নয়, আমরা পরীক্ষা দিয়ে দিয়ে এগোচ্ছি। এইটা আমি অরূপবাবুকে বলবো যে আপনারা খুব ভালো কাজ করছেন। এই কাজটা দেখুন খুব কঠিন, আপনি কত দ্রুত পারবেন যে রাসায়নিক রং সেটাকে পাল্টে দিয়ে প্রাকৃতিক রং নিয়ে আসতে। এটা 6 মাসের কাজ নয়, এটা অনেক সময় লাগে। আপনারা কিছুটা কাজ করে দেখাতে পারেন। নীলটা দেখাচ্ছেন, সাদা পাঞ্জাবির পরিবর্তে আপনি নীল পাঞ্জাবি তৈরি করুন, তারপরে আরো রংগুলো আস্তে আস্তে আসবে। সেই রংগুলো যত সামনে আপনি নিয়ে আসতে পারবেন তত মানুষের পছন্দ পাল্টাতে থাকবে। এখন দেখুন, বহু মানুষ সুতির কাপড় খোঁজে। সুতির কাপড়ের ব্যবসা কারা করেন? বাংলাদেশের যত প্রোডাক্টস তার কারা বিক্রি করছে? আজকে পৃথিবীর যে কোনো বন্দরে যান, যে কোনো বড় শহরে যান, সেখানে দেখবেন মেড ইন চায়না, মেড ইন আমেরিকা, মেড ইন ইংল্যান্ড। আমরা এইসব ছাপ থাকলে সেগুলো কিনতে ভালোবাসি। তৈরি হচ্ছে কোথায়? বাংলাদেশে। কতগুলো একেবারে যেখানে মানধাতার আমলে প্রায় বলা যেতে পারে শ্রমের ব্যাপারটা দাসত্বের পর্যায়ে আছে, সেই রকম জায়গা থেকে যে জিনিস তৈরি হচ্ছে বিদেশিরা সেগুলো কিনে সেগুলোতে স্ট্যাম্প মেরে দিচ্ছে, আমরা সেগুলো কিনে নিচ্ছি এবং বলছি যে আমরা সুতির কাপড় করছি। এখন এই সুতির কাপড় এ তো তৈরি করা খুব কঠিন বিষয় না।
তাঁতের জায়গা সত্যি ফিরিয়ে আনা দরকার। তাঁতের জায়গা ফিরিয়ে আসুন। এখন এটা একেবারে সেই পুরনো তাঁত হবে না হ্যান্ডলুম হবে, কি ধরনের হবে, এগুলো একটু ভাবতে হবে। পাওয়ার দিয়ে চলবে না হাতে চলবে। আমরা যদি সবটাই একেবারে পুরনো জায়গায় ফিরে যেতে চাই, তাহলে আবার সেই কথা চলে আসবে, দাও ফিরে সে অরণ্য। আমরা তো সেই অরণ্যে যাব না। তো এখন এইরকম বহু বিষয় আছে। আমি হয়তো অনেকটা সময় নিয়ে নিলাম। আমি এবার বলবো সিড সম্পর্কে, যেটা আমাদের এই বাংলার একটা অভ্যাস ছিল। চাষিরা চাষ করতেন এবং তার মধ্যে সব থেকে যে ভালো ফসলটা, সেই ফসলটার বীজ তারা রাখতেন। এই বীজ কোন বীজটা রাখবেন এটাও কিন্তু শিখতে হবে। যে কোনো গাছের যে কোনো ফল তার যে বীজ, সেইটা রাখলে হবে না। বীজ রাখতে হবে যে ফসলটা সব থেকে বড় হয়েছে, যার স্বাস্থ্য সব থেকে ভালো, এবং যেটা একদম প্রথম দিক থেকে বড় হতে শুরু করেছে, সেই রকম ফলের বীজ সেইটা রাখা। সেই বীজটা শোধন করতে হয়। বীজের অনেক ধরনের বীজ রক্ষার, ধরুন সিড কনজারভেশন, এইটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাকে বুঝতে গেলে সিডের সাথে আপনার যোগাযোগ থাকা দরকার। আপনি একটা ফতোয়া দিয়ে দিলেন যে সিড কনজারভেশন করতে হবে, তাহলেই হবে। আপনাকে করতে হবে, যারা চাষবাস করছেন তারা অনেকেই এখনো সিড রাখেন। না হলে আপনি দেশি সিড পাচ্ছেন কোথায়? দেশি সিডের মুভমেন্ট কোথা থেকে হচ্ছে? সেটা হচ্ছে দেশি সিডের একটা ছোটখাটো মুভমেন্ট শহর বা গ্রামে আছে বলে, গ্রামেই প্রধানত এই যে দেশি সিডের মুভমেন্টটা আছে, সেইটা থেকেই কিন্তু দেশি সিড আমরা চাইলে পেতে পারি। তো আমরা যারা এখানে এসছেন এবং সিড রাখেন, যারা অর্থাৎ বীজ সংরক্ষণ করেন, তাদের বলবো যে আমাদের এখানে একটা স্টল আমরা এটা করতে পারি, যেখানে ভালো সিড বিক্রি হবে। এবং সেটা দেখাতে হবে আপনাকে যে সিডটা আমি দিচ্ছি, সেই সিডটার ভালো ফসল হচ্ছে, তার জার্মিনেশনটা ভালো হয়। খারাপ সিড হলে কিন্তু সেইটা পরের বার কেউ কিনবে না। এর সাথে আমি যুক্ত করব যে শহরে অনেক জমি আছে, সেই কথাও ভাবার দরকার। শহরে চাষ বলে একটা চাষ আছে, সেই চাষটাও করা দরকার। তাহলে শহরের মানুষ চিরকাল গ্রামের মানুষের উপর নির্ভর করে থাকবেন না। আপনার যতটুকু জায়গা আছে একটু শাকসবজি ফলান। রোজ কেন ব্যাগ নিয়ে বাজারে যেতে, আবার বাজারে গিয়ে বলতে হবে প্লাস্টিকের ব্যাগে এগুলো দিয়ে দাও, যেটা সর্বনাশ করে যাচ্ছে। আমরা এই যে প্রকৃতির কথা বলছি, সেটা হচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে হবে। আমি যেমন আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, তাদের ভালোবাসি, ঠিক সেই রকম প্রকৃতিটাকেও সেইভাবে ভালোবাসতে হবে। প্রকৃতিটা আমি যখন এইটা ভাবতে পারবো যে আমি প্রকৃতির অংশ, এইটা আমরা ভাবতে পারি না। আমরা প্রকৃতির উপর দাদাগিরি করি, যা খুশি তাই করি, প্রকৃতিকে ভাঙি গড়ি। প্রকৃতি তার মতো তার বিকাশ, তাকে আমরা ছেড়ে দিই। আজকে জঙ্গলের গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, অথচ আমরা জানি যে জঙ্গল থাকলে আমাদের অনেক লাভ। জঙ্গল থাকলে বৃষ্টি বেশি হবে, জঙ্গল থাকলে ঝড় তাকে আটকে দেওয়া যাবে, জঙ্গলে কাঠ তৈরি হবে, সেই দাবি কাঠ জঙ্গল থেকে একটা অর্থনীতিও তৈরি করে। কিন্তু আমরা সাধারণভাবে যেটা দেখছি সেটা হচ্ছে আধুনিক সভ্যতা, ধরুন মডার্ন কথাটা এলো, তাহলে মডার্ন সিভিলাইজেশনের কথাও আসবে। তাহলে মডার্ন সিভিলাইজেশন এটা তৈরি হয়েছে জঙ্গল কেটে। অনেক সময় হয়ে গেছে, এখন আমাদের জঙ্গল কিভাবে রক্ষা করা যায়, নতুন নতুন জঙ্গল কিভাবে তৈরি করা যায়,
এইটা হচ্ছে আমাদের কাজ। এইটা যদি আমরা ভালো করে করতে পারি, শুধু এইটা শেখালে হবে না। শহরে সবাই গাছ লাগাও, গাছ লাগাবে কে, গাছটাকে রক্ষণাবেক্ষণ করবে কে, তাতে জল সার দেবে কে, কিভাবে সেটা বাঁচবে এর কোনো পরিকল্পনা নেই। তার ফলে শহরে গাছ লাগানো হয়, সিমেন্ট চারিদিকে ঘেরা, প্রকৃতি নেই, সে মাটি বেশি পায় না, মাটির গভীরে সে যেতে পারে না, আর মাটির গভীরে না গেলে বড় গাছগুলো সেগুলো টিকবে। তো স্বাভাবিকভাবে এই যে সামগ্রিক বিষয় আজকে যে আলোচনাটা হলো, সেই আলোচনাটা হচ্ছে যে সব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। এই ইন্টিগ্রেটেড সিস্টেম হচ্ছে মানুষ, প্রকৃতি, জীবজন্তু, কীট পতঙ্গ, এই সব কিছু প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। কাউকে আমার মেরে ফেলার, আমি জীবন দিতে পারি না, কাউকে মেরে ফেলার অধিকারও আমার। এই যে ধারণা, এই ধারণা থেকে আমাদের চলতে হবে, তাহলেই আমরা সবাইকে বাঁচাতে পারব। আজকে অবহেলিত যেগুলো আছে সেইগুলো যাতে অবহেলিত না থাকে, সেইগুলোকে আবার আমাদের আজকে হয়তো চাষের জায়গায় ফিরিয়ে আনতে হবে। যেগুলো চাষ হতো না আগে, সেই জিনিসগুলো চাষ করার জায়গায় যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমার ধারণা যে আমরা যা চাই সেই জায়গাগুলো আমরা দাঁড় করাতে পারব। আজকে আপনারা প্রত্যেকেই অনেকটা ভেবে এসে যে আলোচনাগুলো করলেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং সকলকেই বলবো যে আপনাদের আরো অনেক অনেক কিছু বলার আছে। খুব অল্প অল্প আপনারা বলেছেন। আমরা নিজেদের মধ্যে আর একটা আলোচনা এরপরে করার চেষ্টা করব, যেখানে বহু বিষয় নিয়ে আমরা পারস্পরিক বসে আলোচনা করতে পারি। তাহলে যেটা হবে যে আমাদের যে কথা এবং আমাদের যে কাজ, সাধারণত কথার সাথে কাজের মিল না থাকলে কোনো বিষয়ে সফল হওয়া যায়। আমাদের এখানে সত্যি অনেক ধরনের চাল পাওয়া যায়। দেশি চাল, আচ্ছা দেশি চালে একটু কাকড় থাকলো তো আপনি একটু বেছে নেবেন, কিন্তু দেশি চালটা তো খেতে পারবেন, ভাত খেতে পারবেন। তো একটু কাকড় থাকলে আপনার এত আপত্তি কেন যে কাকড় আছে এই চালটা বলো? আচ্ছা আপনারা যাদের বয়স হয়েছে তারা তো জানেন কাকড় ছাড়া কোনো চাল কোনোদিন হয়েছে? সব থেকে ভালো চালগুলোর মধ্যেই কাকড় থাকত। তার কারণ ভালো চাল প্রকৃতির এমন পরিবেশে তৈরি হয় যেখানে মাঠে কাকড় থাকে, যেখানে ধান মাড়াই হয় সেই ধানের মধ্যে কাকড় চলে যায়। তার সাথে সেটা যখন চাল হয়, ধরুন ঢেকিতে হলো বা সেগুলো গুঁড়ো হয়ে যায়, থাকবে না এরকম না। আবার কেউ কেউ চালে ধানে বা চালে কাকড় মেশায়, তো এরকম লোক তো কিছু থাকবেই, না হলে আমরা আলোচনা করব কেন? খারাপ জিনিসগুলো থাকে বলেই তো আমাদের আলোচনা করতে হয়। তো সব দেখুন, আমরা মার্কেটে যাব, আমাদের মধ্যে এসছেন কৃষ্ণেন্দু আচার্য, তিনি একজন বিজ্ঞানী, তিনি কৃষকদের প্রচুর সাহায্য করছেন। তো আমি আপনারা যারা এসছেন, সত্যি আজকে অনেক লোকের সামনে আমরা কথা বলছি, আমার দিক থেকে এটা খুবই ভালো লাগছে। আমরা সবাই আজকের আলোচনাটাকে একটা পথ চলার গাইডলাইন হিসেবে দেখি। যা যা আলোচনা হয়েছে আমাদের জীবনে, যদি সেই আলোচনাকে অল্প বেশি কাজে লাগাই তাহলে আমরা সবাই উপকৃত হব। আজকে সব থেকে যেটা হচ্ছে, এই আলোচনাও এসছে, সেটা হচ্ছে যারা রাসায়নিক সার বেচছে, রাসায়নিক ওষুধ বেচছে, তার বড় বড় কোম্পানি করেছে, তারাই আজকে আবার অর্গানিকের কথা বলছে। এটাই হচ্ছে মানে কি বলবো, ট্র্যাজেডি বলি বা
আসলে এটা এক ধরনের পরিবর্তন। তো এই পরিবর্তনটা করাচ্ছে কারা? এই পরিবর্তনটা করাচ্ছে যারা অর্গানিক চাষবাস শুরু করেছে, তারা এটা দেখছে অর্গানিক প্রোডাক্টস পাওয়া যাচ্ছে। অর্গানিক প্রোডাক্টস আমাদের মতো দেশগুলোতে তৈরি হচ্ছে, আর সেগুলো নিয়ে ব্যবসা করছে বড় বড় কোম্পানিগুলো। আমি আবারও বলে শেষ করব, সেটা হচ্ছে সার্টিফিকেটের কথা। এটা বারবার আসে, সার্টিফিকেট না হলে সরকারও কাজ করতে পারে না, কাজ করতে সহায়তা করতে খুব অসুবিধা হয়। তো আমার কাছে সার্টিফিকেট হচ্ছে মানুষ, মানুষ যেটা খাবে, খেলে সে বুঝবে এটা ভালো কি খারাপ। দ্বিতীয় হচ্ছে যে সার্টিফিকেটটা দেবে জমি, যে জমিতে চাষ হচ্ছে সেই জমির মাটিটা কিরকম। যেখানে অর্গানিক চাষ হয় 3-4 বছর 5 বছর বাদে সেই জমিটা দেখলেই বোঝা যাবে যে এখানে অর্গানিক চাষ হয়। তো স্বাভাবিকভাবে আমার সার্টিফিকেশন তো রয়েছে, আপনাদের কাজ হবে, সরকারের কাজ হবে সেই জমি থেকে একটু মাটি নিয়ে সেটা পরীক্ষা করে দেখা যে নাইট্রোজেন ফিক্সেশনের কাজ সেখানে কিরকম হয়েছে, সেখানে কার্বন তার ব্যবহারটা কিভাবে হচ্ছে, কতটা আছে। আমরা দেখি, মাটি পরীক্ষা করি, কিন্তু পরীক্ষা করার পর যা যা করা দরকার সেটা সরকার করতে পারে না। সরকার চাইবে কিন্তু সে করবে না। সরকার যদি সেটা করতে পারে তাহলেই সরকার চাইতে পারে। তা আমি বলবো, চাষের জমিতে গিয়ে তার মাটি দেখে ফসল, আজকে তো সমস্ত টেস্টিং ল্যাব তৈরি হয়েছে প্রচুর, সরকারেরও আছে। তাহলে যাদের ব্যাপারে সন্দেহ হবে তাদের ফসল সেটা টেস্টিংয়ে নিয়ে যান, তাদের মাটি সেটা টেস্টিংয়ে নিয়ে যান, তারা কি সার ব্যবহার করছেন সেটা টেস্টিং করুন। ঠিক সেই রকম তারা কি ওষুধ দিচ্ছেন গাছের যে পোকামাকড় হচ্ছে তার জন্য, প্রাকৃতিক উপায়, সেইটা পরীক্ষা করে দেখুন। কাজটা আপনাদের, কাজটা কৃষকের না। এই কথাটা আমি খুব জোরের সাথে বলতে চাই। গরিব কৃষক সে আপনাদের অত কিছু করতে পারবে। আমরা শুধু একটাই শর্ত দিচ্ছি যে জমিতে কেমিক্যাল সার এবং কেমিক্যাল বিষ এইটা তোমরা দেবে না, তাহলেই আমাদের এই মুভমেন্টে তোমরা আসতে পারো। আমি শেষ করবো এই কথা বলে যে জীবনটাই একটা মুভমেন্ট, এবং সেই মুভমেন্টে স্ট্রাগল ফর লাইফ, এই কথা তো আমরা সবাই বলি। এখন এই যে আমরা এই যে স্ট্রাগল ফর লাইফ, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই যে কথাগুলো বলি, তা সেই ক্ষেত্রে চাষিরা কি বলবে? সেও তো তার এক্সিস্টেন্সের জন্য লড়াই করবে, যেখানে লাভ বেশি সে তাই করবে। তাকে এইটা বোঝানো করতে গেলে কতগুলো মডেল তার সামনে উপস্থিত করতে হবে, যে দেখো এই চাষি এইভাবে চাষ করে লাভ করেছে, সেই মডেলগুলো তাদের দেখাতে হবে। এইগুলো যদি আমরা করতে পারি, সরকারি সহায়তা পাওয়া যায় এইসব ক্ষেত্রে, তাহলে আগামী দিনে আমরা অনেক বড় জায়গায় যেতে পারব। লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে অর্গানিক হাট আপনারা দেখছেন, ভারতবর্ষে কোনো রাজ্য সরকার সরাসরি এইরকম একটা বিল্ডিং করে একটা অর্গানিক হাট করে দিয়েছে এরকম কোথাও নেই, একমাত্র পশ্চিমবঙ্গে। এবং সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে ধন্যবাদ। শেষ।